জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই। পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে, ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে, শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিকে জনগণ এগিয়ে আসুন, প্রতিদিন হবে। সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই। পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। সমস্যা যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি
মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসী আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে।
মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। সমস্যা কেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মৌসুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে, ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে, শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসী আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির,
ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পৌর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল আধ ঘন্টা 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মৌসুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির। ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পৌর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল আধ ঘন্টা 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মৌসুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি।
যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পৌর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। আমরা আগামী 29শে জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা বা বকরিদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা খুলঙ্কা জানিয়ে ঈদ বাণী খুশি আনন্দ ঈদুল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়। অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না। প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকেও হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মতে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শুকুর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সেই সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাস হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে
করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে, সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্ত্বে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ। পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদুল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদুল উৎসব পালন করার আহ্বান রাখছি। রাখছি। আচ্ছা, এই প্রেস মিটও করছেন, এরপরে কি কোনো ধরনের এটা নিয়ে পদক্ষেপ করা হবে? না, এমন কোনো কিছু হয়নি। যেহেতু আইনটা আছে, কোনো নিষিদ্ধ নেই, সেইভাবে চলছে। এগুলি বলা হলো অনেক সময় আমি আমার আনন্দের জন্য অন্যের যাতে ক্ষতি না হয়। ঈদ মানে সার্বজনীয়, পূজা মানে সার্বজনীয়, এগুলির যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে আনন্দ ভোগ করে, আমার আনন্দের জন্য যাতে অন্যের ক্ষতি না হয়। যেমন আমরা পশু জবাইয়ের পরে অপ্রয়োজনীয় বস্তুগুলি এক জায়গায় করে বাড়িতে পুঁতে ফেলতে হবে, যাতে এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি না হয়, অন্যের যাতে ক্ষতি না হয়। সেটার জন্য সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলি পরিচালনা করার জন্য আজকে আপনাদের মাধ্যমে বার্তা দেওয়া। কথাটা ছিল যে মানে শেল্টার হাউস আছে কিনা, না যত্রতত্র কাটা, কোথায় কাটা হবে কুরবানি করা? এটা নির্দিষ্ট একটা কুরবানিটা হবে যেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে, যেখানে মানুষ চলাচল সেখানে করা হবে না। নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা জবাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি, লিভার মলমূত্রগুলি একত্রিত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে তো রাজ্য সরকার নিজস্ব শেল্টার করে দেওয়া হয়। আপনারা কি মানে এই ত্রিপুরাতে রাজ্য সরকার কি সেরকম ব্যবস্থা করেছে কি, বা আপনারা কথাবার্তা বলেছেন কি বিষয় নিয়ে? এটা তো ব্যক্তিগতভাবে যারা এই ঈদটা প্রতিপালন করে তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে সংকৃত করবে। সরকার তো সর্বরকম সহায়তা। আর আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের আইন মানা ফরজ। রাষ্ট্রের আইন মানা ফরজ। এখন এই যে সৃষ্টির যে আইনটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, এই সৃষ্টির যে আইনটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি এই আইনের মধ্যে লিপিবদ্ধ। যেমন অন্তঃসত্ত্বা কোনো পশুকে জবাই করা নিষিদ্ধ। এগুলি তো মানে শরীয়ত বিধানের কথা। এগুলি প্রতিফলনের জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। মূল বক্তব্যটা হচ্ছে কুরবানি করা যাবে, কিন্তু মানে যেখানে মানুষ লোকজন। আমরা আগামী 29শে জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা বা বকরিদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা খুলঙ্কা জানিয়ে ঈদ মানে খুশি, আনন্দ। ঈদুল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়।
অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না। প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকেও হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মতে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শুকুর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সেই সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাশ হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে, আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্ত্বে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ। পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদুল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদুল উৎসব পালন করার আহ্বান রাখছি। রাখছি। আচ্ছা, এই প্রেস মিটে করছেন, এরপরে কি কোনো ধরনের এটা নিয়ে পদক্ষেপ করা হবে? না, এমন কোনো কিছু হয়নি। যেহেতু আইনটা আছে, কোনো নিষিদ্ধ নেই, সেইভাবে চলছে। এগুলি বলা হলো অনেক সময় আমি আমার আনন্দের জন্য অন্যের যাতে ক্ষতি না হয়। ঈদ মানে সার্বজনীয়, পূজা মানে সার্বজনীয়, এগুলির যাতে ব্যাঘাত ঘটে, সবাই যাতে আনন্দ ভোগ করে, আমার আনন্দের জন্য যাতে অন্যের ক্ষতি না হয়। যেমন আমরা পশু জবাইয়ের পরে অপ্রয়োজনীয় বস্তুগুলি এক জায়গায় করে বাড়িতে পুঁতে ফেলতে হবে, যাতে এখান থেকে রোগ জীবাণুর সৃষ্টি না হয়, অন্যের যাতে ক্ষতি না হয়। সেটার জন্য সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলি পরিচালনা করার জন্য আজকে আপনাদের মাধ্যমে বার্তা দেওয়া। কথাটা ছিল যে মানে শেল্টার হাউস আছে কি না, যত্রতত্র কাটা, কোথায় কাটা হবে এটা নির্দিষ্ট একটা কোরবানিটা হবে যেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে, যেখানে মানুষ চলাচল সেখানে করা হবে না। নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা জবাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি, লিভার মলমূত্রগুলি একত্রিত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। বিভিন্ন রাজ্যে তো রাজ্য সরকার নিজস্ব শেল্টার করে দেওয়া হয়। আপনারা কি মানে এই ত্রিপুরাতে রাজ্য সরকার ঠিক সেরকম ব্যবস্থা করেছে কি, বা আপনারা কথাবার্তা বলেছেন কি বিষয়ে? এটা তো ব্যক্তিগতভাবে যারা ঈদটা প্রতিপালন করে তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে সংরক্ষিত করবে। সরকার তো সর্বরকম সহায়তা। আর আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের আইন মানা ফরজ। রাষ্ট্রের আইন মানা ফরজ। এখন এই যে সৃষ্টির যে আইনটা আপনাদের দাদাদেরকে দাদাদেরকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের এখানে এসছে।
আমরা এখানে একটা ন্যাশনাল এনজিও যার নাম সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, যারা আগরতলাতে 2021 সাল থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে ওএনজিসি সহযোগিতায়। প্রথমেই ধন্যবাদ জানাবো ওএনজিসিকে, যারা আমাদের এই কর্মযজ্ঞকে সম্পূর্ণভাবে সমর্থন করছে 2021 সাল থেকে। আমরা একটা ন্যাশনাল এনজিও যারা এডুকেশনের উপরে কাজ করছি সারা ভারতবর্ষের 28টা লোকেশানে। আমরা নর্থ ইস্টে গুয়াহাটি থেকে জার্নি শুরু করেছি 2010 সালে। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা আইআইটি জেডাবলির জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সর করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্রেস নোটে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্টস ছিল, যার মধ্যে 4 জন আইআইটিতে ছিল, 16 জন এনআইটিতে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 8 জন। তো এই আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের জেডাবলি অ্যাডভান্সের কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো। গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটা রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনাদের কাছে আপনাদের এই রেজাল্টটা শেয়ার করার আগে আমি একটা ডেটা দিচ্ছি। আমরা সিএসআরএল টোটাল 2009 সাল থেকে যে অপারেশন করছি 2022 অবধি, তাতে আমাদের টোটাল স্টুডেন্ট সারা ভারতবর্ষে 5865 জন বাচ্চাকে আমরা এখন অবধি এনরোল করেছি সিএসআরএল, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে প্লেসড হয়েছে 5124 জন, যার সাকসেস রেশিও 87.5। আইআইটিতে আমরা 1153 স্টুডেন্টসকে প্লেস করেছি। বাকি এনআইটি, ইসরো, বিআইটিএস, ডিটিইউ, এসটিইউ এদেরতে আমাদের 2862 স্টুডেন্ট আমাদের প্লেস হয়েছে। আদার গভর্নমেন্ট কলেজ লাইক তেজপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাতে আমাদের 1109 জন আমাদের স্টুডেন্ট প্লেসড হয়েছে। মেডিকেলের স্টুডেন্টস আমাদের এখনও অবধি 313 জন স্টুডেন্ট প্লেসড হয়েছে, যার মধ্যে এনরোল্ড হয়েছে, যার মধ্যে অ্যাডমিশন পেয়েছে মেডিকেল কলেজে 145, যার এমবিবিএস পেয়েছে 111, আর আদার্স কোর্সের আছে 34 জন। সুপার 30 একটা ব্র্যান্ড নেম। আমরা আগরতলাতে যখন প্রজেক্টটা স্টার্ট করেছি, আমরা এই প্রজেক্টটা আন্ডার প্রিভিলেজ সেকশন স্টুডেন্টদের জন্য এটা বরাদ্দ করেছি। এখানে অনেক প্যারেন্টসও বসে আছে, যে প্রকৃত ফার্মার, যে চাষবাস করে তার সংসার চালায়। সেই ছেলেটি আজকে যখন আইআইটিতে যাবে, সেটা শুধু মানে তার পরিবারের সাফল্য নয়, সেটা সেই গ্রামের সাফল্য, সেই ব্লকের সাফল্য, সেই জেলার সাফল্য, গোটা স্টেটের সাফল্য। তো এই ধরনের বিভিন্ন স্টুডেন্টস এখানে বসে আছে, যারা এই বছরে কাউন্সিলিং শুরু হলো, যারা এন্ড অফ দ্য জুলাইতে বিভিন্ন কলেজে, দেশের নামি দামি কলেজ, আমাদের দেশে যে 23টা আইআইটিস আছে, 31টা এনআইটিস আছে এবং আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে তারা প্লেসড হবে। এখানে স্টেট ইঞ্জিনিয়ারিংয়েও যারা আমাদের বিলো 99 র্যাঙ্ক করেছে, 260+ র্যাঙ্ক করেছে, টিভিজেইতে সেই স্টুডেন্টসও আছে এবং এনআইটিস এবং আইআইটিসে যাওয়ার মতো স্টুডেন্টসও এখানে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে কামিং ব্যাচ আসছে 2023-24 3 জুলাই আমরা একটা ইনোগ্রেশন করতে যাচ্ছি। আমরা বর্তমানে নন্দননগরে সরকারপাড়ায় আছি। সেই বিল্ডিংটা আমরা কোনো কারণে আমরা স্যাটিসফাই হইনি বলে আমাদের প্রজেক্ট লোকেশন আমরা ডন বস্কোর পাশে একটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 3 জুলাই থেকে আমাদের অপারেশন সেই বিল্ডিংয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করব, যে সমস্ত স্টুডেন্টসরা, আমি একটা চ্যানেলে PB24 দেখছিলাম, একটি মেয়ে বলছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সায়েন্সে পড়ে তার অ্যাডমিশনে আমার পয়সা নেই। তো এই সমস্ত যদি ক্যান্ডিডেট থাকে, যারা প্রকৃত গরিব ক্যান্ডিডেট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং নেওয়ার স্বপ্ন আছে, কোটাতে যেতে পারছে না, গুয়াহাটি কিংবা কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে পারছে না, তারা আমাদের এই ওএনজিসির সাহায্যে যে প্রজেক্ট আমাদের চলছে সুপার 30, ওএনজিসি সুপার 30, সেই প্রজেক্টে আসুন আর এই সুযোগটা নিন, যাতে তাদের ড্রিম যেটা আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার, সেটা সম্পূর্ণ হবে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বিভিন্ন
সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে আপনারা এইটা যেহেতু আপনারা অনেক বেশি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কভার করেন, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এই মেসেজটা দিন। ওএনজিসি একটা খুব দারুণ সুন্দর প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন, যেই প্রজেক্টের মাধ্যমে আইআইটি হওয়ার স্বপ্ন যেটা আছে সেই স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। তো এটুকু আমার বলার ছিল যে আমরা সিএসআর একটি ন্যাশনাল এনজিও, যাদের হেডকোয়ার্টার দিল্লি এবং 28টা লোকেশানে আমরা করছি, আসামে এবং ত্রিপুরাতে মিলিয়ে আমরা 7টা লোকেশানে করছি। রিসেন্টলি আমাদের ত্রিপুরার আসাম গভর্নমেন্ট থেকে একটা ইউথ কমিশন থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি, যেখানে 500 স্টুডেন্টসকে আমরা এই ধরনের প্রোগ্রামে সামিল করতে যাচ্ছি। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট। আমরা আগামী দিনে ত্রিপুরা সরকারের কাছেও অ্যাপিল করব, তাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট থাকে, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো না। আমাদের হিউম্যান রিসোর্স খুব কম। আপনাদের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমরা সেই প্রত্যন্ত জেলায় পৌঁছাতে চাই, যেখান থেকে একটি স্টুডেন্ট যার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল করতে পারে। আমাদের সাথে আরও অনেক ফ্যাকাল্টিজ আছে এবং আমার সহযোগী আছে রাজেশ দাস। তোমার কিছু বক্তব্য থাকলে স্যারদের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছাতে পারো। আমার নাম বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি চিফ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার অর্গানাইজেশন CSRL, সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ। এটা একটা ন্যাশনাল এনজিও। দাদাদেরকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের এখানে এসছে। আমরা এখানে একটা ন্যাশনাল এনজিও, যার নাম সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, যারা আগরতলাতে 2021 সাল থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে ওএনজিসি সহযোগিতায়। প্রথমেই ধন্যবাদ জানাবো ওএনজিসিকে, যারা আমাদের এই কর্মযজ্ঞকে সম্পূর্ণভাবে সমর্থন করছে 2021 সাল থেকে। আমরা একটা ন্যাশনাল এনজিও যারা এডুকেশনের উপরে কাজ করছি সারা ভারতবর্ষের 28টা লোকেশানে। আমরা নর্থ ইস্টে গুয়াহাটি থেকে জার্নি শুরু করেছি 2010 সালে। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা আইআইটি জেডাব্লিউর জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সর করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্রেস নোটে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্টস ছিল, যার মধ্যে 4 জন আইআইটিতে ছিল, 16 জন এনআইটিতে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 8 জন। তো এই আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের জেডাব্লিউ অ্যাডভান্সের কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো। গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটার রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনাদের কাছে আপনাদের এই রেজাল্টটা শেয়ার করার আগে আমি একটা ডেটা দিচ্ছি। আমরা CSRL টোটাল 2009 সাল থেকে যে অপারেশন করছি 2022 অবধি, তাতে আমাদের টোটাল স্টুডেন্ট সারা ভারতবর্ষে 5865 জন বাচ্চাকে আমরা এখন অবধি এনরোল করেছি CSRL, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে প্লেসড হয়েছে 5124 জন, যার সাকসেস রেশিও 87.5। আইআইটিতে আমরা 1153 স্টুডেন্টসকে প্লেস করেছি। বাকি এনআইটি, ইসরো, বিআইটিএস, ডিটিইউ, এসটিইউ এদেরতে আমাদের 2862 স্টুডেন্ট আমাদের প্লেস হয়েছে। আদার গভর্নমেন্ট কলেজ লাইক তেজপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাতে আমাদের 1109 জন আমাদের স্টুডেন্ট প্লেসড হয়েছে। মেডিকেলের স্টুডেন্টস আমাদের এখনও অবধি 313 জন স্টুডেন্ট প্লেসড হয়েছে, যার মধ্যে এনরোল্ড হয়েছে, যার মধ্যে অ্যাডমিশন পেয়েছে মেডিকেল কলেজে 145, যার MBBS পেয়েছে 111, আর আদার্স কোর্সের আছে 34 জন। সুপার 30 একটা ব্র্যান্ড নেম। আমরা আগরতলাতে যখন প্রজেক্টটা স্টার্ট করেছি, আমরা এই প্রজেক্টটা আন্ডার প্রিভিলেজ সেকশন স্টুডেন্টদের জন্য এটা বরাদ্দ করেছি। এখানে অনেক প্যারেন্টসও বসে আছে, যে প্রকৃত ফার্মার, যে চাষবাস করে তার সংসার চালায়, সেই ছেলেটি আজকে যখন আইআইটিতে যাবে, সেটা শুধু
মানে তার পরিবারের সাফল্য নয়, সেটা সেই গ্রামের সাফল্য, সেই ব্লকের সাফল্য, সেই জেলার সাফল্য, গোটা স্টেটের সাফল্য। তো এই ধরনের বিভিন্ন স্টুডেন্টস এখানে বসে আছে, যারা এবছরে কাউন্সিলিং শুরু হলো, যারা এন্ড অফ দ্য জুলাইতে বিভিন্ন কলেজে, দেশের নামি দামি কলেজ, আমাদের দেশে যে 23টা আইআইটিস আছে, 31টা এনআইটিস আছে এবং আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে তারা প্লেসড হবে। এখানে স্টেট ইঞ্জিনিয়ারিংয়েও যারা আমাদের বিলো 99 র্যাঙ্ক করেছে, 260+ র্যাঙ্ক করেছে, টিভিজেইতে সেই স্টুডেন্টসও আছে এবং এনআইটিস এবং আইআইটিসে যাওয়ার মতো স্টুডেন্টসও এখানে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে কামিং ব্যাচ আসছে 2023-24 3 জুলাই আমরা একটা ইনোগ্রেশন করতে যাচ্ছি। আমরা বর্তমানে নন্দননগরে সরকারপাড়ায় আছি। সেই বিল্ডিংটা আমরা কোনো কারণে আমরা স্যাটিসফাই হইনি বলে আমাদের প্রজেক্ট লোকেশন আমরা ডন বস্কোর পাশে একটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 3 জুলাই থেকে আমাদের অপারেশন সেই বিল্ডিংয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করব, যে সমস্ত স্টুডেন্টসরা, আমি একটা চ্যানেলে PB24 দেখছিলাম, একটি মেয়ে বলছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সায়েন্সে পড়ে তার অ্যাডমিশন নেওয়ার পয়সা নেই। তো এই সমস্ত যদি ক্যান্ডিডেট থাকে, যারা প্রকৃত গরিব ক্যান্ডিডেট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং নেওয়ার স্বপ্ন আছে, কোটাতে যেতে পারছে না, গুয়াহাটি কিংবা কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে পারছে না, তারা আমাদের এই ওএনজিসির সাহায্যে যে প্রজেক্ট আমাদের চলছে সুপার 30, ওএনজিসি সুপার 30, সেই প্রজেক্টে আসুন আর এই সুযোগটা নিন, যাতে তাদের ড্রিম যেটা আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার, সেটা সম্পূর্ণ হবে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে আপনারা এইটা, যেহেতু আপনারা অনেক বেশি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কভার করেন, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এই মেসেজটা দিন। ওএনজিসি একটা খুব দারুণ সুন্দর প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন, যেই প্রজেক্টের মাধ্যমে আইআইটি হওয়ার স্বপ্ন যেটা আছে, সেই স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। তো এটুকু আমার বলার ছিল যে আমরা CSR একটি ন্যাশনাল এনজিও, যাদের হেডকোয়ার্টার দিল্লি এবং 28টা লোকেশনে আমরা করছি, আসামে এবং ত্রিপুরাতে মিলে আমরা 7টা লোকেশনে করছি। রিসেন্টলি আমাদের ত্রিপুরার আসাম গভর্নমেন্ট থেকে একটা ইউথ কমিশন থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি, যেখানে 500 স্টুডেন্টসকে আমরা এই ধরনের প্রোগ্রামে সামিল করতে যাচ্ছি। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা আগামী দিনে ত্রিপুরা সরকারের কাছেও অ্যাপিল করব, তাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট থাকে, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো না, আমাদের হিউম্যান রিসোর্স খুব কম। আপনাদের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমরা সেই প্রত্যন্ত জেলায় পৌঁছাতে চাই, যেখান থেকে একটি স্টুডেন্ট যার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল করতে পারে। আমাদের সাথে আরও অনেক ফ্যাকাল্টিস আছে এবং আমার সহযোগী আছে রাজেশ দাস, তোমার কিছু বক্তব্য থাকলে স্যারদের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছাতে পারো। আমার নাম বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি চিফ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার অর্গানাইজেশন CSRL, সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ। এটা একটা ন্যাশনাল এনজিও। দাদাদেরকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের এখানে এসছে। আমরা এখানে একটা ন্যাশনাল এনজিও, যার নাম সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, যারা আগরতলাতে 2021 সাল থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে ওএনজিসি সহযোগিতায়। প্রথমেই ধন্যবাদ জানাবো ওএনজিসিকে, যারা আমাদের এই কর্মসূচিকে সম্পূর্ণভাবে সমর্থন করছে 2021 সাল থেকে। আমরা একটা ন্যাশনাল এনজিও, যারা এডুকেশনের উপরে কাজ করছি সারা ভারতবর্ষের 28টা লোকেশানে। আমরা নর্থ ইস্টে গুয়াহাটি থেকে জার্নি শুরু করেছি 2010 সালে। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা IIT JEEর জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সর করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্রেস নোটে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্টস ছিল, যার মধ্যে 4 জন IITতে ছিল, 16 জন NITতে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 8 জন।
তো এই আমাদের ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের JEE অ্যাডভান্সের কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো। গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটা রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনাদের কাছে আপনাদের এই রেজাল্টটা শেয়ার করার আগে আমি একটা ডেটা দিচ্ছি। আমরা CSRL টোটাল 2009 সাল থেকে যে অপারেশন করছি 2022 অবধি, তাতে আমাদের টোটাল স্টুডেন্ট সারা ভারতবর্ষে 5865 জন বাচ্চাকে আমরা এখনো অবধি এনরোল করেছি CSRL, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে প্লেসড হয়েছে 5124 জন, যার সাকসেস রেশিও 87.5। IIT-তে আমরা 1153 স্টুডেন্টসকে প্লেস করেছি। বাকি NIT, ISRO, BITS, DTU, NE, STU এদেরতে আমাদের 2862 স্টুডেন্ট আমাদের প্লেস হয়েছে। আদার গভর্নমেন্ট কলেজ লাইক তেজপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাতে আমাদের 1109 জন আমাদের স্টুডেন্ট প্লেসড হয়েছে। মেডিকেলের স্টুডেন্টস আমাদের এখনও অবধি 313 জন স্টুডেন্ট প্লেসড হয়েছে, যার মধ্যে এনরোল্ড হয়েছে, যার মধ্যে অ্যাডমিশন পেয়েছে মেডিকেল কলেজে 145, যার MBBS পেয়েছে 111, আর আদার্স কোর্সের আছে 34 জন। সুপার 30 একটা ব্র্যান্ড নেম। আমরা আগরতলাতে যখন প্রজেক্টটা স্টার্ট করেছি, আমরা এই প্রজেক্টটা আন্ডার প্রিভিলেজ সেকশন স্টুডেন্টদের জন্য এটা বরাদ্দ করেছি। এখানে অনেক প্যারেন্টসও বসে আছে যে প্রকৃত ফার্মার, যে চাষবাস করে তার সংসার চালায়। সেই ছেলেটি আজকে যখন IIT-তে যাবে, সেটা শুধু মানে তার পরিবারের সাফল্য নয়, সেটা সেই গ্রামের সাফল্য, সেই ব্লকের সাফল্য, সেই জেলার সাফল্য, গোটা স্টেটের সাফল্য। তো এই ধরনের বিভিন্ন স্টুডেন্টস এখানে বসে আছে, যারা এবছরে কাউন্সিলিং শুরু হলো, যারা এন্ড অফ দ্য জুলাইতে বিভিন্ন কলেজে, দেশের নামি দামি কলেজ, আমাদের দেশে যে 23টা IITs আছে, 31টা NITs আছে এবং আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে তারা প্লেসড হবে। এখানে স্টেট ইঞ্জিনিয়ারিংয়েও যারা আমাদের বিলো 99 র্যাঙ্ক করেছে, 260+ র্যাঙ্ক করেছে, TVJEতে সেই স্টুডেন্টসও আছে এবং NITs এবং IITsে যাওয়ার মতো স্টুডেন্টসও এখানে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে কামিং ব্যাচ আসছে 2023-24 3rd জুলাই আমরা একটা ইনোগ্রেশন করতে যাচ্ছি। আমরা বর্তমানে নন্দননগরে সরকারপাড়ায় আছি। সেই বিল্ডিংটা আমরা কোনো কারণে আমরা স্যাটিসফাই হইনি বলে আমাদের প্রজেক্ট লোকেশন আমরা ডন বস্কোর পাশে একটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 3rd জুলাই থেকে আমাদের অপারেশন সেই বিল্ডিংয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করব, যে সমস্ত স্টুডেন্টসরা, আমি একটা চ্যানেলে PB24 দেখছিলাম, একটি মেয়ে বলছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সায়েন্সে পড়ে তার অ্যাডমিশন আমার পয়সা নেই। তো এই সমস্ত যদি ক্যান্ডিডেট থাকে, যারা প্রকৃত গরিব ক্যান্ডিডেট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং নেওয়ার স্বপ্ন আছে, কোটাতে যেতে পারছে না, গুয়াহাটি কিংবা কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে পারছে না, তারা আমাদের এই ONGCর সাহায্যে যে প্রজেক্ট আমাদের চলছে সুপার 30, ONGC সুপার 30, সেই প্রজেক্টে আসুন আর এই সুযোগটা নিন, যাতে তাদের ড্রিম যেটা আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার, সেটা সম্পূর্ণ হবে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে আপনারা এইটা, যেহেতু আপনারা অনেক বেশি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কভার করেন, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এই মেসেজটা দিন। ONGC একটা খুব দারুণ সুন্দর প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন, যেই প্রজেক্টের মাধ্যমে IIT হওয়ার স্বপ্ন যেটা আছে, সেই স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। তো এটুকু আমার বলার ছিল যে আমরা CSRL একটি ন্যাশনাল NGO, যাদের হেডকোয়ার্টার দিল্লি এবং 28টা লোকেশানে আমরা করছি। আসামে এবং ত্রিপুরাতে মিলিয়ে আমরা 7টা লোকেশানে করছি। রিসেন্টলি আমাদের ত্রিপুরার আসাম গভর্নমেন্ট থেকে একটা ইউথ কমিশন থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি, যেখানে 500 স্টুডেন্টসকে আমরা এই ধরনের প্রোগ্রামে সামিল করতে যাচ্ছি। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট। আমরা আগামী দিনে ত্রিপুরা সরকারের কাছেও অ্যাপিল করব, তাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট থাকে, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো না। আমাদের হিউম্যান রিসোর্স খুব কম। আপনাদের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমরা সেই প্রত্যন্ত জেলায় পৌঁছাতে চাই, যেখান থেকে একটি স্টুডেন্ট যার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল করতে পারে। আমাদের সাথে আরও অনেক ফ্যাকাল্টিস আছে এবং আমার সহযোগী আছে রাজেশ দাস। তোমার কিছু বক্তব্য থাকলে স্যারদের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছাতে পারো। আমার নাম বিশ্বজিৎ দাশগুপ্ত,
আমি চিফ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার অর্গানাইজেশন CSRL, সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ। এটা একটা ন্যাশনাল এনজিও। দাদাদেরকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের এখানে এসছে। আমরা এখানে একটা ন্যাশনাল এনজিও যার নাম সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, যারা আগরতলাতে 2021 সাল থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে ওএনজিসি সহযোগিতায়। প্রথমেই ধন্যবাদ জানাবো ওএনজিসিকে, যারা আমাদের এই কর্মযজ্ঞকে সম্পূর্ণভাবে সমর্থন করছে 2021 সাল থেকে। আমরা একটা ন্যাশনাল এনজিও যারা এডুকেশনের উপরে কাজ করছি সারা ভারতবর্ষের 28টা লোকেশানে। আমরা নর্থ ইস্টে গুয়াহাটি থেকে জার্নি শুরু করেছি 2010 সালে। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা IIT JEEর জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সর করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্রেস নোটে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্টস ছিল, যার মধ্যে 4 জন IIT-রে ছিল, 16 জন NIT-রে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিং-রে ছিল 8 জন। তো এই আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের JEE অ্যাডভান্সের কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো। গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটার রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনাদের কাছে আপনাদের এই রেজাল্টটা শেয়ার করার আগে আমি একটা ডেটা দিচ্ছি। আমরা CSRL টোটাল 2009 সাল থেকে যে অপারেশন করছি 2022 অবধি, তাতে আমাদের টোটাল স্টুডেন্ট সারা ভারতবর্ষে 5865 জন বাচ্চাকে আমরা এখন অবধি এনরোল করেছি CSRL, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে প্লেসড হয়েছে 5124 জন, যার সাকসেস রেশিও 87.5। IIT-তে আমরা 1153 স্টুডেন্টসকে প্লেস করেছি। বাকি NIT, ISRO, BITS, DTU, STU এদেরতে আমাদের 2862 স্টুডেন্ট আমাদের প্লেস হয়েছে। আদার গভর্নমেন্ট কলেজ লাইক তেজপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাতে আমাদের 1109 জন আমাদের স্টুডেন্ট প্লেসড হয়েছে। মেডিকেলের স্টুডেন্টস আমাদের এখনও অবধি 313 জন স্টুডেন্ট প্লেসড হয়েছে, যার মধ্যে এনরোল্ড হয়েছে, যার মধ্যে অ্যাডমিশন পেয়ে মেডিকেল কলেজে 145 আর MBBS পেয়ে 111 আর আদার্স কোর্সের আছে 34। সুপার 30 একটা ব্র্যান্ড নেম। আমরা আগরতলায় যখন প্রজেক্টটা স্টার্ট করেছি, আমরা এই প্রজেক্টটা আন্ডার প্রিভিলেজড স্টুডেন্টদের জন্য এটা বলা করি যে এখানে অনেক টেন্সও বসে আছে, যে প্রকৃত ফার্মার যে চাষবাস করে তার সংসার চালায়, সেই ছেলেটি আছে এখন IIT-তে যাবে। সেটা শুধু মানে তার পরিবারের সাফল্য নয়, সেটা সেই গ্রামের সাফল্য, সেই ব্লকের সাফল্য, সেই জেলার সাফল্য, গোটা স্টেট সাফল্য। এই ধরনের বিভিন্ন স্টুডেন্টস এখানে বসে, যারা এবছরে কাউন্সিলিং শুরু হলো এন্ড অফ দ্য জুলাইয়ে বিভিন্ন কলেজে, দেশের দামি দামি কলেজ, আমাদের দেশে যে 23টা IIT আছে, 80টা NITs আছে এবং আদার্স যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো প্লেসড হবে। এখানে স্টেট ইঞ্জিনিয়ারিংয়েও যারা আমাদের বিলো 99 র্যাঙ্ক করেছে, 260+ র্যাঙ্ক করেছে, TJE-তে সেই স্টুডেন্ট আছে এবং NIT এবং IITs এর যাবতীয় স্টুডেন্টসও এখানে আছে। আপনাদের মধ্যে আমরা আমাদের যে ট্রেনিং ব্যাচ আসছে 2023-24 3 জুলাই আমরা একটা ইনোগ্রেশন করতে যাই। আমরা বর্তমানে নন্দননগর সরকারপাড়ায় আছি। সেই বিল্ডিংটা আমরা কোনো কারণে আমরা স্যাটিসফাই হইনি। আমাদের প্রজেক্ট লোকেশন ডন বস্কোর পাশে একটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করছি। আমরা 3 জুলাই থেকে আমাদের অপারেশন সেই বিল্ডিংয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করব, যে সমস্ত স্টুডেন্টসরা আমি একটা চ্যানেলে PB24 দিলাম, একটি মুভ বলছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সায়েন্স করে তার অ্যাডমিশন আমার পয়সা নেই। তো এই সমস্ত যদি ক্যান্ডিডেট থাকে যারা
গরিব ক্যান্ডিডেট যারা সায়েন্স পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং এ স্বপ্ন আছে, কোটাতে যেতে পারছে না, গুয়াহাটি বা কলকাতায় ট্রেনিং নিতে পারছে না, তারা আমাদের এই ওএনজির সাহায্যে যে প্রজেক্ট আমার চলছে ওএনজিসি সুপার 30, সেই প্রজেক্ট আসুন আর এই সুযোগটা নিক, যাতে তাদের ড্রিম যেটা আছে ইঞ্জিনিয়ার হওয়ার সেটা সম্পূর্ণ হয়। তো আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকে, আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে আপনারা এটা যেহেতু আপনারা অনেক বেশি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কভার করেন, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এই মেসেজটা দিন। এনজেসি একটা দারুণ সুন্দর প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন, যেই প্রজেক্টের মাধ্যমে আইআইটি হওয়ার স্বপ্নটা আছে, স্বপ্নটা ফুলফিল করতে পারেন। তো এটুকু আমার ছিল যে আমরা সিএসআরটি ন্যাশনাল এনজিও, যাদের হেডকোয়ার্টার দিল্লি এবং 28টা লোকেশনে আমরা করছি, আসামে এবং ত্রিপুরাতে মিলিয়ে 7টা লোকেশনে আছি। রিসেন্ট আমাদের ত্রিপুরার গভর্নমেন্ট থেকে একটা ইউথ কমিশন দিয়ে আমরা একটা প্রজেক্ট পেয়েছি, যেখানে 500 স্টুডেন্টসকে আমরা এই ধরনের প্রোগ্রামে সামিল করে যাচ্ছি। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট, আমরা আগামী দিনে ত্রিপুরা সরকারের অ্যাপিল করব, তাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট থাকে, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো না। আমাদের হিউম্যান রিসোর্স খুব কম। আপনাদের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমরা সেই প্রত্যন্ত জেলায় পৌঁছে যাই, যেখান থেকে একটি স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং হওয়ার সময় সেই স্বপ্নটাকে ফুলফিল করতে পারে। আমার সাথে আরও অনেক ফ্যাকাল্টিজ আছে এবং আমার সহযোগী আছে রাজেশ দাস, আমার কিছু বক্তব্য তাদের স্যারদের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছাতে পারো। আমার বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি চিফ ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার অর্গানাইজেশন ESRL, সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, একটা ন্যাশনাল এনজিও। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসী আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র, ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে
পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি, কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে এই সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। জৈব শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি, কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে এই সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। জৈব শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম,
অফিস থেকে দুদিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পৌর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। তাহলে আজকে কি শুধু বিক্ষোভ মিছিল হবে? আজকে বিক্ষোভ মিছিল হবে। চলবে সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসি আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির আগামী 29শে জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদুল আজহা বা বকরিদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা খুলঙ্কা জানিয়ে ঈদ বানি খুশি আনন্দ ঈদুল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়, অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না।
প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকে হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মধ্যে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শুকুর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সেই সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাস হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে, আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্ত্বে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ। পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদুল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদুল উৎসব পালন করার আহ্বান রাখছি। রাখছি। আচ্ছা, এই প্রেস মিটও করছেন, এরপরে কি কোনো ধরনের এটা নিয়ে পদক্ষেপ করা হবে? না 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 না, এমন কোনো কিছু হয়নি। যেহেতু আমি আইনটা আছে, কোনো নিষিদ্ধ নেই, সেইভাবে চলছে। এগুলি বলা হলো অনেক সময় আমি আমার আনন্দের জন্য অন্যের যাতে ক্ষতি না হয়। ঈদ মানে সার্বজনীয়, পূজা মানে সার্বজনীয়, এগুলির যাতে ব্যাঘাত না ঘটে, সবাই যাতে আনন্দ ভোগ করে, আমার আনন্দের জন্য যাতে অন্যের ক্ষতি না হয়। যেমন আমরা পশু জবাইয়ের পরে অপ্রয়োজনীয় বস্তুগুলি এক জায়গায় করে মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে এখান থেকে রোগ জীবাণুর সৃষ্টি না হয়, অন্যের যাতে ক্ষতি না হয়। সেটার জন্য সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে কাজগুলি পরিচালনা করার জন্য আজকে আপনাদের মাধ্যমে বার্তা দেওয়া। কথাটা ছিল যে মানে শেল্টার হাউস আছে কিনা না যত্রতত্র কাটা, কোথায় কাটা হবে কুরবানি করা? এটা নির্দিষ্ট একটা কুরবানিটা হবে যেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে, যেখানে মানুষ চলাচল সেখানে করা হবে না। নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করে নির্দিষ্ট জায়গার মধ্যে এটা জবাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। এরপরে পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি, লিভার মলমূত্রগুলি একত্রিত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, বিভিন্ন রাজ্যে তো রাজ্য সরকার নিজস্ব শেল্টার করে দেওয়া হয়। আপনারা কি মানে এই ত্রিপুরাতে রাজ্য সরকার কি সেরকম ব্যবস্থা করেছে কি, বা আপনারা কথাবার্তা বলেছেন কি বিষয়ে? এটা তো ব্যক্তিগতভাবে যারা এই ঈদটা প্রতিপালন করে তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে সংকৃত করবে। সরকার তো সর্বরকম সহায়তা। আর আমাদের ইসলাম ধর্মে একটা কথা আছে, আমি যে রাষ্ট্রে থাকবো রাষ্ট্রের আইন মানা ফরজ। রাষ্ট্রের আইন মানা ফরজ। এখন এই যে সৃষ্টির যে আইনটা আপনাদের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, এই সৃষ্টির যে আইনটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি এই আইনের মধ্যে লিপিবদ্ধ। যেমন অন্তঃসত্ত্বা কোনো বাচ্চা, অন্তঃসত্ত্বা কোনো পশুকে জবাই করা নিষিদ্ধ। এগুলি তো মানে শরীয়ত বিধানের কথা। এগুলি প্রতিফলনের জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। মূল বক্তব্যটা হচ্ছে কুরবানি করা যাবে, কিন্তু মানে যেখানে মানুষ লোকজন। আমরা আগামী
29শে জুন 2023 তারিখে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদ উল আজহা বা বকরিদ যথাযোগ্য ধর্মীয় মর্যাদার সাথে অনুষ্ঠিত হবে। প্রথমে আমি সারা রাজ্যবাসীকে প্রথমে আসসালামু আলাইকুম, নমস্কার, যতনা কুলঙ্কা জানিয়ে ঈদ বাণী খুশি আনন্দ ঈদ উল আজহা এটাকে বলে কুরবানি ঈদ। কুরবানি মানে ত্যাগ, ত্যাগের মাস, ত্যাগের আনন্দ। উক্ত পরিপ্রেক্ষিতে ভারতের পশু কল্যাণ বোর্ড, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার পশুদের কল্যাণার্থে অথবা পশুদের প্রতি যাতে কোনো ধরনের নিষ্ঠুরতা সংঘটিত না হয় তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশিকা জারি করে থাকেন। এর মধ্যে প্রধান হলো পশু পরিবহনের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া যাতে পশুরা কোনো প্রকার কষ্ট না পায়। অযথা পশুকে কষ্ট দেওয়া যাবে না। প্রেগনেন্ট পশু হত্যা করা যাবে না। যে সকল পশু 3 মাসের বাচ্চা রয়েছে তাদেরকেও হত্যা করা যাবে না। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার মধ্যে পশু হচ্ছে ভেড়া জাতি পশু, ছাগল জাতি পশু, শুকুর জাতি পশু, গৃহপালিত জাতি পশু, মোরগ জাতীয় পশু, উট হত্যা করা যাবে না। এই প্রকার পশুগুলির উপর কোনো নির্যাতন কষ্ট দেওয়া যাবে না। এটা 1960 সালে একটা আইন। যে সকল রাজ্যে আইন মোতাবেক কাউ শুটার নিষিদ্ধ সেই সকল রাজ্যে করা যাবে না। উত্তর ভারতের কোনো রাজ্যে কাউ শুটার আইন নাই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই আইন পাশ হয়নি, তার মধ্যে আমাদের রাজ্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না। আমরা 4 পা বিশিষ্ট হালাল পশু জবাই করি। যেমন হাদিস শরীফে আছে আমরা যে পশুটা জবাই করব ধারালো অস্ত্র দিয়ে করতে হবে। কেন করতে হবে? যাতে পশুটা কষ্ট না পায়। যেমন কোনো অন্তঃসত্ত্বা পশুকে জবাই করা যাবে না। 3 মাস সন্তান আছে সে পশুটাকে 3 মাস অবধি সেই পশুটাকে জবাই করা যাবে না। এটা শরীয়ত বিধানে নিষিদ্ধ। যেমন যত্রে তত্ত্বে যেখানে সেখানে মানুষ চলাচলের ক্ষেত্রে পশু জবাই নিষিদ্ধ। পশু জবাইয়ের পরক্ষণে অপ্রয়োজনীয় বস্তুগুলি সব একত্রিত করে মাটিতে পুঁতে রাখতে হবে। পরিবেশ বিঘ্নিত ঘটানো যাবে না। সেই কারণে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার গাইডলাইন্সকে সম্মান জানিয়ে দেশের অন্যান্য অংশের সাথে ত্রিপুরাতেও ঈদ উল আজহা পালিত হবে পশু কুরবানির মাধ্যমে। সর্বশেষ আমি ত্রিপুরার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজ্যের সকল অংশের মানুষকে আগাম ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মুসলিম ভাই বোনদের শান্তিপূর্ণভাবে যাহাতে পবিত্র ঈদ উল উৎসব পালন করার আহ্বান রাখছি। রাখছি। দাদাদেরকে ধন্যবাদ, তারা তাদের মূল্যবান সময় থেকে বার করে আমাদের এখানে এসছে। আমরা এখানে একটা ন্যাশনাল এনজিও যার নাম সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ, যারা আগরতলাতে 2021 সাল থেকে আমাদের অপারেশন শুরু হয়েছে।
ওএনজিসি সহযোগিতায় প্রথমেই ধন্যবাদ জানাবো ওএনজিসিকে, যারা আমাদের এই কর্মযজ্ঞকে সম্পূর্ণভাবে সমর্থন করছে 2021 সাল থেকে। আমরা একটা ন্যাশনাল এনজিও যারা এডুকেশনের উপরে কাজ করছি সারা ভারতবর্ষের 28টা লোকেশানে। আমরা নর্থ ইস্টে গুয়াহাটি থেকে জার্নি শুরু করেছি 2010 সালে। আজকে আমরা 13 বছর ধরে কাজ করছি। আমাদের প্রজেক্টের ব্র্যান্ড নেম হচ্ছে সুপার 30। 30 জন স্টুডেন্টসকে আমরা আইআইটি জেডাবলির জন্য প্রিপারেশন করাই সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের নর্থ ইস্টে অয়েল ইন্ডিয়া এবং ওএনজিসি সম্পূর্ণ প্রজেক্টগুলোকে স্পন্সর করে। আগরতলাতে আমরা 2021 সাল থেকে যখন স্টার্ট করেছি, আমাদের একটা ব্যাচ 2021-22 কমপ্লিট হয়েছে। আমরা প্রেস নোটে দিয়েছি, সেই ব্যাচে 30 জন স্টুডেন্টস ছিল, যার মধ্যে 4 জন আইআইটিতে ছিল, 16 জন এনআইটিতে ছিল এবং বাকি স্টেট ইঞ্জিনিয়ারিংয়ে ছিল 8 জন। তো এই আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ আমাদের সাথে বসে আছে, যাদের জেডাবলই অ্যাডভান্সের কালকে রেজাল্ট বেরিয়েছে, তাতে ওরা 10 জন কোয়ালিফাই করেছে এবং মেইনসে 21 জন কোয়ালিফাই করেছিল। এদের কাউন্সিলিং আজকে থেকে শুরু হলো। গোটা বিষয়টি আমরা তত্ত্বাবধানে আছে। এটার রেজাল্ট সম্পূর্ণভাবে প্রকাশিত হতে আরও 1 মাস লাগবে। এন্ড অফ জুলাই থেকে আমাদের কাছে পিকচার ক্লিয়ার হবে কোন স্টুডেন্ট কোন কলেজে প্লেসড হলো। আপনাদের কাছে আপনাদের এই রেজাল্টটা শেয়ার করার আগে আমি একটা ডেটা দিচ্ছি। আমরা সিএসআরএল টোটাল 2009 সাল থেকে যে অপারেশন করছি 2022 অবধি, তাতে আমাদের টোটাল স্টুডেন্ট সারা ভারতবর্ষে 5865 জন বাচ্চাকে আমরা এখন অবধি এনরোল করেছি সিএসআরএল, যার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ে প্লেসড হয়েছে 5124 জন, যার সাকসেস রেশিও 87.5। আইআইটিতে আমরা 1153 স্টুডেন্টসকে প্লেস করেছি। বাকি এনআইটি, ইসরো, বিআইটিএস, ডিটিইউ, এসটিইউ এদেরতে আমাদের 2862 স্টুডেন্ট আমাদের প্লেস হয়েছে। আদার গভর্নমেন্ট কলেজ লাইক তেজপুর ইউনিভার্সিটি কিংবা অন্যান্য যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাতে আমাদের 1109 জন আমাদের স্টুডেন্ট প্লেসড হয়েছে। মেডিকেলের স্টুডেন্টস আমাদের এখনও অবধি 313 জন স্টুডেন্ট প্লেসড হয়েছে, যার মধ্যে এনরোল্ড হয়েছে, যার মধ্যে অ্যাডমিশন পেয়েছে মেডিকেল কলেজে 145, যার এমবিবিএস পেয়েছে 111, আর আদার্স কোর্সের আছে 34 জন। সুপার 30 একটা ব্র্যান্ড নেম। আমরা আগরতলাতে যখন প্রজেক্টটা স্টার্ট করেছি, আমরা এই প্রজেক্টটা আন্ডার প্রিভিলেজ সেকশন স্টুডেন্টদের জন্য এটা বরাদ্দ করেছি। এখানে অনেক প্যারেন্টসও বসে আছে, যে প্রকৃত ফার্মার, যে চাষবাস করে তার সংসার চালায়, সেই ছেলেটি আজকে যখন আইআইটিতে যাবে, সেটা শুধু মানে তার পরিবারের সাফল্য নয়, সেটা সেই গ্রামের সাফল্য, সেই ব্লকের সাফল্য, সেই জেলার সাফল্য, গোটা স্টেটের সাফল্য। তো এই ধরনের বিভিন্ন স্টুডেন্টস এখানে বসে আছে, যারা এই বছরের কাউন্সিলিং শুরু হলো, যারা এন্ড অফ দ্য জুলাইতে বিভিন্ন কলেজে, দেশের নামি দামি কলেজ, আমাদের দেশে যে 23টা আইআইটিস আছে, 31টা এনআইটিস আছে এবং আদার্স যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে তারা প্লেসড হবে। এখানে স্টেট ইঞ্জিনিয়ারিংয়েও যারা আমাদের বিলো 99 র্যাঙ্ক করেছে, 260+ র্যাঙ্ক করেছে, টিভিজেইতে সেই স্টুডেন্টসও আছে এবং এনআইটিস এবং আইআইটিসে যাওয়ার মতো স্টুডেন্টসও এখানে আছে। তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে কামিং ব্যাচ আসছে 2023-24 3 জুলাই আমরা একটা ইনোগ্রেশন করতে যাচ্ছি। আমরা বর্তমানে নন্দননগরে সরকারপাড়ায় আছি। সেই বিল্ডিংটা আমরা কোনো কারণে আমরা স্যাটিসফাই হয়নি বলে আমাদের প্রজেক্ট লোকেশন আমরা ডন বস্কোর পাশে একটা বিল্ডিং আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 3 জুলাই থেকে আমাদের অপারেশন সেই বিল্ডিংয়ে স্টার্ট করতে যাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করব, যে সমস্ত স্টুডেন্টসরা, আমি একটা চ্যানেলে PB24 দেখছিলাম, একটি মেয়ে বলছিল সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, তার সায়েন্সে পড়ে তার অ্যাডমিশন আমার পয়সা নেই। তো এই সমস্ত যদি ক্যান্ডিডেট থাকে, যারা প্রকৃত গরিব ক্যান্ডিডেট, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ারিং নেওয়ার স্বপ্ন আছে, কোটাতে যেতে পারছে না, গুয়াহাটি কিংবা কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে পারছে না, তারা আমাদের এই ওএনজিসির সাহায্যে যে প্রজেক্ট আমাদের চলছে সুপার 30, ওএনজিসি সুপার 30, সেই প্রজেক্টে আসুন আর এই সুযোগটা নিক, যাতে তাদের ড্রিম যেটা আছে ইঞ্জিনিয়ারিং হওয়ার, সেটা সম্পূর্ণ হবে। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে, আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, যে আপনারা এইটা, যেহেতু আপনারা অনেক বেশি ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে কভার করেন, সেই সমস্ত স্টুডেন্টদের কাছে এই মেসেজটা দিন। ওএনজিসি একটা খুব দারুণ সুন্দর প্রজেক্ট আমাদেরকে দিয়েছেন, যেই প্রজেক্টের মাধ্যমে আইআইটি হওয়ার স্বপ্ন যেটা আছে, সেই স্বপ্নটা ফুলফিল করতে পারবেন। তো
তো এটুকু আমার বলার ছিল যে আমরা সিএসআর একটি ন্যাশনাল এনজিও, যাদের হেডকোয়ার্টার দিল্লি এবং 28টা লোকেশনে আমরা করছি, আসামে এবং ত্রিপুরাতে মিলিয়ে আমরা 7টা লোকেশনে করছি। রিসেন্টলি আমাদের ত্রিপুরার আসাম গভর্নমেন্ট থেকে একটা ইউথ কমিশন থেকে আমরা একটা প্রজেক্ট পেয়েছি, যেখানে 500 স্টুডেন্টসকে আমরা এই ধরনের প্রোগ্রামে সামিল করতে যাচ্ছি। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট। আমরা আগামী দিনে ত্রিপুরা সরকারের কাছেও অ্যাপিল করব, তাদের যদি এই ধরনের কোনো প্রজেক্ট থাকে, তারা যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা সরকারের সাহায্য ছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারবো না। আমাদের হিউম্যান রিসোর্স খুব কম। আপনাদের সাহায্যে এবং সরকারের সাহায্যে আমরা সেই প্রত্যন্ত জেলায় পৌঁছাতে চাই, যেখান থেকে একটি স্টুডেন্ট যার ইঞ্জিনিয়ারিং হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটাকে ফুলফিল করতে পারে। আমাদের সাথে আরও অনেক ফ্যাকাল্টিজ আছে এবং আমার সহযোগী আছে রাজেশ দাস। তোমার কিছু বক্তব্য থাকলে স্যারদের মাধ্যমে কমিউনিটির কাছে পৌঁছাতে পারো। আমার নাম বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি চিফ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার অর্গানাইজেশন CSRL, সেন্টার ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড লিডারশিপ। এটা একটা ন্যাশনাল এনজিও। Ayan, tension money. সায়েন্স করবা? সায়েন্সে তো পড়ার ইচ্ছা আছে। তো কোন স্কুলে ফর্ম ফিল আপ করছো? এখন তো মানে আমাদের স্কুলে মানে শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আছে সায়েন্স নাই। মেলাগড় বন্যা মাস্টার আছে না? সোনামুড়া যাই ভরা লাগবে। সোনামুড়া এনসি স্কুলে ভর্তি করে দাও। সোনামুড়া এনসি ভর্তি হলে কি সোনামুড়া গার্লসে ভালো? গার্লসের তো মনে হয় এনসি স্কুলে ভর্তি করে দাও। সায়েন্সে ভর্তি হোক, কিন্তু সোনামুড়া এনসি ভর্তি হলে সোনামুড়া টিচার আছে এটা দেখতে হবে না। মেলাগড় যাই ভর্তি এর আগে সায়ন স্ট্যান্ড করছে, সায়নের আমি পড়েছি, অনেক ভালো মা নাই। আরে কেউ না কেউ একজন পরিশ্রম করা লাগবো, নাইলে কেমন ছোট মানে আছে না এটা কোন লাগবে। তারা তো সোনামুড়া ভর্তি হলে এটা তো কাছেই আছে। সোনামুড়া হইলে বা বান্নান ভর্তি করলে মানে কাছে আছে, তো প্রাইভেট পড়বো যাওয়া লাগবে সোনামুড়া। তারা ঠিক করো কোন স্কুলে ভর্তি হবো, ঠিক আছে না? আমি তো খেয়াল করতাম না। বইটি কিনে হয়েছি নি না? ভর্তি অফার কিনবি? আরে আগের তো পরে বই কিনে নেওয়া মানে সায়েন্সে বললে 1.5 মাস পিছিয়ে গেছে পরীক্ষা দিয়ে। হ্যাঁ পিছিয়ে গেছে, একদম পিছিয়ে পিছিয়ে গেছে। বই কিনে নেওয়া কিতাব সায়েন্সের বই কোন জায়গা বই কিনে নেওয়া কিতাব লিস্ট আছে লোক বই দেবো আমি। আমরা ডোন্ট বুঝি না কি কথা যাবো আমরা Ayan, tension money. সায়েন্স করবা? সায়েন্সে তো পড়ার ইচ্ছা আছে। তো কোন স্কুলে ফর্ম ফিল আপ করছো? এখন তো মানে আমাদের স্কুলে মানে শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আছে সায়েন্স নাই। মেলাগড় বন্যা মাস্টার আছে না? সোনামুড়া যাই ভরা লাগবে। সোনামুড়া এনসি স্কুলে ভর্তি করে দাও। সোনামুড়া এনসি ভর্তি হলে কি সোনামুড়া গার্লসে অনেকটাই লস হয়ে গেছে এতটা দিন। এখন যদি স্যার আমাদের নিয়ে একটু ভাবেন, ওনার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো। এই বলে আমরা
2022 সালের এসএসসি কোয়ালিফাই। তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, কিন্তু কখনোই রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটা রিকোয়েস্ট করতে চাই, যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদেরকে রেজাল্ট দেওয়া হয়। এটা নিয়ে আমরা এখানে আসি। নাম অমৃত দেবনাথ। আমার বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্ত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। নমস্কার। আপনারা তো জানেন ভালো করে, আমরা এসটিজি ক্যান্ডিডেটরা বিগত মাসে অনেকবার রাজ্য সরকারের কাছে বিনামূল্যে আবেদন করছি, কিন্তু বিগত দিনেও কিছুদিন আগে আমরা অতিরিক্ত কলেজের সামনে জমায়েত করেছিলাম। সেই আসে নিয়ে যে আপনাদের কাছে আমরা জানাবো আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিটা বা ধরতে পারেন আমাদের যে আবেদনটা, বিনামূল্য আবেদনটা। কিন্তু দেখা যাচ্ছে 2-3 গ্যাদারিং করার পরও বা রাজ্য সরকারের কাছে আপনারা বিনামূল্য অনুরোধ করার পরও রাজ্য সরকার থেকে আমরা কোনো উত্তর পাইনি বা ডেটা ডিক্লেয়ার হয়নি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। আর অনেকদিন যাবত অতিবাহিত হয়ে গেছে। আমরা জানতাম যে কিছুদিন আগে আপনার বিধানসভা অধিবেশনে সিএম স্যার রিকোয়েস্ট বলেছিল যে এটা একটা আইনি জটিলতা আছে, বাট আমরা তো জানি সেই আইনি জটিলতা এখন কেটে গেছে। তো রাজ্য সরকার যদি চায় 2022 সালের এসটিজিটির পরীক্ষার নিয়োগ করতে পারে। আপনারা এই যাবত কোনো অসুবিধা হচ্ছে যে বিগত এই সরকার আসার পর এসটিজিটির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একদম নিম্নমাত্রা হয়েছে, খুব কম অল্প সংখ্যক সুযোগ নিয়োগ হয়েছে। কিন্তু যে জায়গায় ট্যাট 1 এবং ট্যাট 2 রিক্রুট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসিও চালু করেছে রিসেন্টলির মধ্যে। দেখা যাচ্ছে ওটার মধ্যে উচ্চশিক্ষায় অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা মাধ্যমিক স্তর থেকে শুরু হয়। তো আমরা তো সেই জায়গার নবম ও দশম শ্রেণীর ওই জায়গায় হলো বেস, স্টুডেন্টের বেস, এখান থেকে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয়। ওই জায়গায় যদি শিক্ষক সংকট থাকে, অনেক থাকে, তো তারা পড়ার ব্যাঘাত ঘটে। আর অনেকদিন যাবৎ আমরা রাজ্য সরকারের কাছে এবং তথা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আকুলভাবে আবেদন করে আসছিলাম, যাতে তিনি বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে এবং সবাইকে রিক্রুট করে যারা কোয়ালিফাই করেছে। এক্ষেত্রে কিছুটা হলেও শিক্ষক সংকট লাঘব হবে, আমি একটু মনে করতে পারছি। আর আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট, কিছুদিন আগে আমরা দেখতে পেলাম 2-3 দিন আগে টেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তো আমি যতটুকু জানি 2022 ডিসেম্বরে টেট এক্সাম হয়েছিল, আমাদের অনেক পরে 3-4 মাস পরে ওটার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং ভেরিফিকেশনও ডাকা হয়ে গেছে, ডেটও দিয়ে ফেলেছে। বাট আমাদেরটা না, এখনও আমাদের এক্সাম তো ওদের আগে হয়েছে, বাট রেজাল্টও ডিক্লেয়ার হয়নি। নিয়োগ প্রক্রিয়া কোনো এ বিষয়ে কোনো বক্তব্য নেই। আমরা অনেকবার সিএম স্যারের কাছে দেখা করতে গিয়েছিলাম, চেষ্টা করেছিলাম, বাট ওখান থেকে আমরা আমাদেরকে অ্যালাউ করিনি দেখা করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বিভিন্নভাবে অনুরোধ করতে চাইছি যে উনি যেন বিষয়টা দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। আমরা ওনার কাছে ওনার সাক্ষাৎকার জন্য অনেকবার চেষ্টা করেছি, অনেকবার সেক্রেটারি হোক এবং ওনার বাসভবন হোক, বাট আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। আমরা এইসব বিষয়গুলো ওনার কাছে তুলে ধরবার জন্য, যাতে রাজ্য সরকার এই এসটিজিটি ম্যাটারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমাপ্তি করে, সমস্যা সমাধান করে, যাতে সবাই আমরা আমরা আপনারা জানেন যে দীর্ঘদিনের আমরা এই আন্দোলন বা বলতে পারেন যে জমায়েত বা যে রিকোয়েস্ট আমরা করে আসছি। এত কিছুর পরও আমরা এখনও সরকারের কাছে আশাবাদী এবং সরকারের কাছে আমরা পূর্ণ আস্থা আছে, পূর্ণ বিষয় আছে যে আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয় উনি কাউকে বঞ্চিত করবেন না। এসটি হোক, জেনারেল হোক, যারা কোয়ালিফাইড করে সবাইকে নিয়োগ করবেন, যাতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক যে স্বল্পতা আছে সেটা কিছুটা হলেও নিরসন করে। এখন আমরা এসটিজি পরীক্ষা দিয়েছি প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনও রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি।
দেখো না দিলি আইঙ্গে লাইব অনেকটাই লস হয়ে গেছে এতটা দিন। এখন যদি স্যার আমাদের নিয়ে একটু ভাবেন, ওনার কাছে আমরা সত্যি কৃতজ্ঞ থাকবো এই বলে আমরা 2022 সালের এসএসসি কোয়ালিফাই। তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, কিন্তু কখনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটা রিকোয়েস্ট করতে চাই, যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। এটা নিয়ে আমরা এখানে আসি। নাম অমৃত দেবনাথ। আমার বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটি/জিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। নমস্কার। আপনারা তো জানেন ভালো করে, আমরা এসটি ক্যান্ডিডেটরা বিগত মাধ্যমে অনেকবার রাজ্য সরকারের কাছে বিনিময় আবেদন করছি, কিন্তু বিগত দিনেও কিছুদিন আগে আমরা অতিরিক্ত কলেজের সামনে জমায়েত করেছিলাম। সেই আসে নিয়ে যে আপনাদেরকে আমরা জানাবো আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিটা বা ধরে তখন আমাদের যে আবেদনটা, বিনিময় আবেদনটা, কিন্তু দেখা যাচ্ছে 2-3বার গ্যাদারিং করার পরও বা রাজ্য সরকারের কাছে আপনাদের চলবে এই সমস্যা, যেমন ইঞ্জিন সরকার জবাব চাই, জবাব দাও। বৃষ্টির মরশুমে সমস্ত জায়গায় কাঁচা ও ভাঙ্গা রাস্তাগুলি অবিলম্বে মেরামত করতে হবে। ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। জৈব শ্রমিকদের নিয়মিত কাজ ও মজুরি বৃদ্ধি করতে হবে। আগরতলা নিগম এলাকার প্রতিদিনকার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জনগণ এগিয়ে আসুন। প্রতিদিন হবে সামান্য বৃষ্টিতে ভালোবাসে আগরতলার কতদিন চলবে এই সমস্যাটা? আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র, ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে उपस्थित हैं, मैं उनसे निवेदन करूंगा कि आज के प्रेस कॉन्फ्रेंस को संबोधित करें। धन्यवाद शर्मा जी। धन्यवाद शर्मा जी। मित्रों, ये आज की प्रेस का पीछे का उद्देश्य ये था कि काफी समय से एक विवाद चल रहा है कि सरकारी नौकरियों में जिस प्रकार से रिक्रूटमेंट हो रही है और कांग्रेस और कुछ एक विपक्षी दल
बार बार ये आरोप लगाते हैं कि साहब वैकेंसियां पुरानी हैं, उस तरह का आंकड़ा जो दिखाया जा रहा है वो गलत है। तो हमने टू सेट द रिकॉर्ड स्टेट आपके समक्ष एक छोटी सी एक्सरसाइज करके उसको प्रस्तुत करने का प्रयास किया है। मोटे तौर पर संक्षेप में यदि एक वाक्य में मुझसे पूछें तो मैं ये कहूंगा कि यूपीए की सरकार के दौरान क्या हुआ और इस सरकार के दौरान क्या हुआ, उसका सबसे उपयुक्त तरीका ये होगा कि थोड़ा सा तुलनात्मक विश्लेषण हो कि 2004 से लेकर के 9 वर्षों में 2013 तक कैसा रहा दृश्य और फिर 2014 से लेकर 2023 तक। और मैं तो ये कहूंगा कि जहां तक सरकारी नौकरियों का संबंध है, ना केवल गणित अगर देखा जाए जिसके ऊपर वो बार बार इशारा करें तो गणित के हिसाब से भी हमारे आंकड़े आपको बेहतर नजर आएंगे, बल्कि गुणवत्ता के लिहाज से। सो इट्स बोथ बीन अ क्वांटिटेटिव एज वेल एज अ क्वालिटेटिव डिफरेंस एंड डिफरेंस फॉर द बेटर। ये एक पत्रक है, आपको हम वितरित भी कर देंगे। अगर कुल मिला के देखे जाए तो पिछले जो पहले 9 वर्ष थे यूपीए सरकार के, उसमें 6 लाख और 2045 रिक्रूटमेंट्स रही। उसकी तुलना में इन 9 वर्षों में, आई विल गिव यू दी लेटर ऑल्सो, उसकी तुलना में प्रधानमंत्री मोदी जी के नेतृत्व की सरकार में पहले 9 वर्षों में 8,82,000 और 191, 8,82,191। अगर 8,82,191। इसके अतिरिक्त आप अगर इसका ब्रेकअप करके देखें, क्योंकि मोटे तौर पर भारत सरकार में 3 एजेंसीज हैं रिक्रूटमेंट की, एक तो सर्विस सिलेक्शन बोर्ड, सर्विस सिलेक्शन कमीशन, स्टाफ सिलेक्शन कमीशन, दूसरा है यूपीएससी और तीसरा रेलवे रिक्रूटमेंट बोर्ड, विच आर द मेजर एम्प्लॉयर्स इन गवर्नमेंट सेक्टर। तो अगर आप स्टाफ सिलेक्शन कमीशन का देखें तो 2004 से 2013 का आंकड़ा है 2,07,563, 2,07,563, जबकि मोदी जी के नेतृत्व की सरकार का 9 साल का आंकड़ा है 4,06,91, मीन्स 4,00691, लगभग दुगना। And this is the largest employing agency because it employs at all the different levels, the low grades levels also, B grade, C grade across the country. अगर आप यूपीएससी देखें, which is employing the civil servants and all the other all India services, तो first 9 years from 2004 to 2013, yes, UPSC, yes, was 45,431, 45,431। उसकी तुलना में यदि आप 9 वर्ष मोदी जी के नेतृत्व की सरकार के देखें तो 50,906, 50,906, 50,906। और तीसरा, द लार्जेस्ट एम्प्लॉइंग एजेंसी इन द गवर्नमेंट सेक्टर इज रेलवे रिक्रूटमेंट बोर्ड। रेलवे रिक्रूटमेंट बोर्ड में अगर यूपीए के पहले 9 वर्षों में आंकड़ा था 3,47,251, in other words 3,47,251। और यदि आप तुलना करते हैं 2014 से लेकर के 2023 तक वर्तमान सरकार की, तो ये आंकड़ा है 4,30,594, in other words 4,30,594। तो यदि गणित के आंकड़ों को लेकर के बिना आंकड़े दिए हुए, बिना प्रमाण दिए हुए, बिना तर्क दिए हुए बार बार उनके प्रवक्ता उठ करके, और विशेषकर जब भी रोजगार मेला होने की तिथि नजदीक आती है उसके उपरांत ही आरोप लगाते हैं, लेकिन उनके पास ना वो आंकड़ों से प्रमाणित कर पा रहे हैं ना वैसी। इसके अतिरिक्त जहां तक प्रमोशंस का संबंध है, वो भी आपको जान करके हैरानगी होगी कि यूपीए की सरकार में प्रमोशंस रुकी पड़ी थी कई वर्षों से, कहीं सब जुडिस, कहीं कोर्ट के कचहरी के झगड़े, कहीं डिपार्टमेंटल डिलेज। इस सरकार ने पिछले ही वर्ष 9,000 प्रमोशंस की हैं एंड बल्क प्रमोशंस की हैं, क्योंकि जहां कोर्ट कचहरी के विषय थे उनका समाधान निकाला गया, कहीं उनका बीच का रास्ता निकाला गया, ताकि बरसों तक एक ही पद पर रहने के कारण हमारे कर्मचारियों का डीमोटिवेशन हो रहा था। और बड़ा दुखद कई बार दृश्य रहता कि जब उनका फेयरवेल होता, सेवानिवृत्त होते तो जिस पद पर वो उनकी नियुक्ति हुई थी उसी पद से वो रिटायर हो जाते थे 20-25 वर्ष के बाद।
तो ये जो नया रिफॉर्म लाया या जो नया सुधार हुआ, इट्स नॉट ओनली इन दी फॉर्म ऑफ गवर्नेंस रिफॉर्म, इट हैज ए ह्यूज सोशो इकोनॉमिक इम्पैक्ट एज वेल। उनकी सैलरी, उनकी पेंशन, उनकी सामाजिक स्तर, उनका सामाजिक समाज में जो उनका स्थान है या इज्जतमान है। और इस वर्ष भी वी हैव जस्ट स्टार्टेड दिस ईयर, कम से कम 4000 हम प्रमोशंस करेंगे। एंड आई थिंक दिस इज द ओनली गवर्नमेंट विच हैज फॉलोड अ पैटर्न ऑफ मास रिक्रूटमेंट्स, मास प्रमोशंस। हर रोजगार मेला के अंक में जो अब तक 6 हो चुके हैं, प्रधानमंत्री ने कभी भी 70,000 से कम नियुक्ति पत्र जारी नहीं किए। Now this being one part, the other part, as I was mentioning in the beginning, the difference is not only been quantitative, it's also been qualitative. Qualitative ये कि सरकार ने आते ही 1 वर्ष के भीतर, और प्रधानमंत्री जी ने लाल किले से आह्वान किया था स्वतंत्रता दिवस के अपने संबोधन में कि क्या हम सरकारी पदों में नियुक्तियों से इंटरव्यूज को समाप्त कर सकते हैं। The announcement was made by him, or the call was given by him on the 15th of August 2015, and I am proud to share with you that within 3 months, the DOPT carried out this exercise. Beginning from 1st February 2016, interviews were abolished within 3 months. Some of these states took a longer time to adopt this rule. और उससे पारदर्शिता भी आई, भेदभाव, भाई भतीजावाद होने की गुंजाइश खत्म हुई। कहीं लेन देन की शिकायतें आती थी, वो भी होता था। हमारे पास कई बार बहुत एक दुखद इस तरह की भी जानकारी रहती कि साहब किसी उम्मीदवार को 100 अंक प्राप्त हुए हैं रिटर्न में, उसको इंटरव्यू में 5 नंबर दे के छोड़ दिया गया, और जिसको लेना था, जिसके साथ पक्षपात करना था। अब वी हैव अ लेवल प्लेइंग फील्ड एंड यू वुड सी, इफ यू, आई वुड रादर इनवाइट यू कि जो हमारे रोजगार मेला के माध्यम से जो नए नियुक्त हो रहे हैं हमारे कर्मी, उनको आप मिलिए, उनसे इंटरव्यू करिए, किस प्रकार से मेरिट में भी इजाफा हुआ है, और जिस संदर्भ से वो आ रहे हैं, फ्रॉम ऑर्डिनरी बैकग्राउंड, समटाइम्स फ्रॉम लो मिडिल क्लास, समटाइम्स फर्स्ट जनरेशन सरकारी नौकरियों वाले। तो दैट, इन अदर वर्ड्स, quantitatively also this government has performed better in the last 9 years compared to the earlier first 9 years of the UPA government, and qualitatively also। इसके अतिरिक्त दूसरा सुधार, सेल्फ अटेस्टेशन हुआ करता था एक, कि आपको जाकर के अब हर गेस्टेड अफसर से अपने दस्तखत कराने, और जो गांव देहात में रहने वाले हमारे उम्मीदवार थे, उनको ये भी एक दिक्कत रहती कि कहां से गेस्टेड अफसर उनको उपलब्ध रहेगा। कईयों ने तो कभी गेस्टेड अफसर देखा ही नहीं था कि 2 कान होंगे, 4 नाक होंगे, कैसा होगा। सरकार 26 मई 2014 को शपथ ग्रहण करती है। सितंबर मास तक इस नियम को समाप्त कर दिया गया, विच वॉज आई बिलीव अ डूबियस लेगेसी ऑफ द ब्रिटिश एम्पायर। समबडी वुड आंसर व्हाई इट कुडंट हैव बीन डन अर्लियर। और उससे एक संदेश गया देश भर में कि मोदी जी के नेतृत्व में एक ऐसी सरकार ने अब बागडोर संभाली है जिसमें इतनी क्षमता है, इतना कॉन्फिडेंस है कि वो अपने देशवासियों पर विश्वास कर सके, अपने नौजवानों पर विश्वास कर सके। इसके साथ साथ टू इम्प्रूव द लेवल ऑफ परफॉर्मेंस, कैपेसिटी बिल्डिंग, पहला बार एक प्रयोग हुआ है मिशन कर्मयोगी का। यू हैव अ मॉड्यूल, और जितने भी हमारे नए रिक्रूटमेंट हासिल करते हैं रोजगार मेला में, उनको साथ ही साथ वो मॉड्यूल का भी विकल्प उपलब्ध करवा दिया जाता है, so that they can train themselves for the new responsibility। और ये उन लोगों पर भी लागू होता है जो पहले से सरकार में है। जब कभी से स्थान परिवर्तन हो जाता है, कभी पदोन्नति हो जाती है, नई असाइनमेंट जाने के लिए, और रातों रात अपने आप को कैपेसिटी बिल्डिंग कर सकते हैं। इसी प्रकार प्रिवेंशन ऑफ करप्शन एक्ट 1988 में बना, 30 साल के बाद उसमें संशोधन लाया गया, और अनेकों प्रावधान जो वर्तमान समय के अनुकूल समझे जाते थे। उदाहरण के तौर पर रिश्वत लेने वाले के साथ साथ रिश्वत देने वाले को भी आरोपी ठहराया गया, ताकि वाइल प्राइम मिनिस्टर मोदी इज फॉलोइंग अ पॉलिसी ऑफ जीरो टॉलरेंस अगेंस्ट करप्शन, at the same time the well performing officers performing with honest and integrity should not feel intimidated and should have an opportunity to perform to the best of their abilities। CP ग्राम्स का हमारा है एक, जिसमें बहुत बड़ी एक सक्सेस स्टोरी है, which the other countries and the other civil servants of the other countries are coming here to actually watch and observe। हमारे यहाँ जो ग्रीवेंस सेल हुआ करता था, सारे साल भर में पूरे देश से मात्र और मात्र 2 लाख कंप्लेंट्स दायर होती थी। इट इज अ वेरी स्मॉल नंबर कंसिडरिंग द वास्टनेस ऑफ दिस कंट्री, क्योंकि कहीं कहीं वो वेबसाइट विजिट ही नहीं होती थी, कभी कहीं जवाब नहीं होता था। उसको कंप्यूटराइज कर दिया गया, ऑनलाइन कर दिया गया, टाइम बाउंड 5 दिन के अंदर अंदर
शिकायत का निवारण करने का एक व्यवस्था कायम की गई। आज स्थिति ये है कि लगभग 20 लाख ग्रीवेंसेस हर साल आ रही है, बिकॉज पीपल आर फाइंडिंग अस रिस्पॉन्सिव, प्रॉम्प्ट, टाइमली। और इतना ही नहीं, अभी पिछले बरस क्योंकि हमें लगा कि केवल ऑनलाइन है तो इसमें ह्यूमन इंटरफेस भी है, वी हैव आल्सो स्टार्टेड अ हेल्प डेस्क, ह्यूमन हेल्प डेस्क। शिकायत के निवारण के बाद उसके साथ एक ह्यूमन बीइंग, एक कर्मचारी हमारा उससे बात भी करता है, आगे क्या करना है उसके लिए उनकी काउंसलिंग भी कर सके। पेंशन्स का विभाग जो है, ये मैं थोड़ा सा इसलिए दे रहा हूं, अदरवाइज चले तो सारा दिन चल जाएगा, लेकिन ऐसी चीजें जो शायद कभी कभी समाचार पत्रों में नहीं आती, शायद हम भी वो साझा करने में थोड़ी सी पीछे रह जाते हैं और इस कारण विरोधियों को बिना तर्क के बात करने का मौका मिल जाता है। Pension reforms, the biggest pension reforms have happened from the point of view of the elder citizens and the women citizens. शायद आपको ध्यान में नहीं होगा कि हमारे यहाँ ये कानून था कि अगर तलाकशुदा बेटी है, सेपरेटेड और डिवोर्स डॉटर, उसको फैमिली पेंशन का कोई हक नहीं था अगर उसके वालिदैन का, माता पिता का देहांत हो जाता है या जो भी गार्डियन है, अनलेस शी गोज टू द कोर्ट एंड गेट्स अ डिवोर्स जजमेंट। अब आप देखते हैं इस देश में डिवोर्स की जजमेंट लेने में 20-20 साल लग जाते हैं कि लोग, हमने वो नियम खत्म कर दिया। प्रमाण के तौर पर वो केवल अपना रिट जारी करे और उसकी हमें रसीद, पिटीशन की रसीद दे दे। इसी प्रकार अगर कोई एम्प्लॉई मर जाता 10 साल से पहले बदकिस्मती से, तो उसको फैमिली पेंशन का ये ऐसे ऐसे कानून थे जो अंग्रेजों के समय से बने थे। शायद उसमें कॉलोनियल एंगल भी रहा होगा, शायद उस समय परिस्थिति अलग हुई। अब आप देखिए, किसी को आपने मरने के टाइम का तो चॉइस दिया नहीं। अगर उसे पता होता कि 10 साल से पहले मर जाऊंगा तो फैमिली को परेशानी होगी, तो शायद 10 साल बिता के मरता। तो कितना अमानवीय था ये नियम, उसको हटा दिया गया। और जब भी अगर किसी की अकस्मात मृत्यु हो जाती है बदकिस्मती, तो उसकी फैमिली पेंशन को उतनी ही पेंशन मिलेगी जैसे उसको वैसे मिलनी थी। अगर कोई उसके लिए किसी प्रकार का भेदभाव नहीं। मिसिंग एम्प्लॉइज एक ऐसा भी कानून था, पुराने जमाने से चल रहा। अगर कोई लापता हो जाता है तो 7 साल इंतजार करिए, या तो उसका मुर्दा शरीर मिले या फिर 7 साल के बाद पेंशन। अब आप देखिए वर्तमान परिस्थितियों में क्या हो रहा है, जो टेरर अफेक्टेड एरिया, लेफ्ट वायलेंस अफेक्टेड एरिया, कितनी किडनैपिंग हो रही है, कितने लोग लापता है। तो हमें क्या अधिकार है कि हम उनके परिवारजनों को उस तरह से उस पीड़ा से गुजरने का मौका दें। तो वो भी समाप्त कर दिया गया। अगर बाई चांस वो वापस आ जाता है तो उसका हम कॉम्पनसेट कर सकते हैं। कहने का तात्पर्य ये कि बहुत से ऐसे सुधार भी किए गए, क्वांटिटेटिव, क्वालिटेटिव। और नौकरियों का जहां तक संबंध है, मुझे लगता है एक बहुत बड़ा योगदान प्रधानमंत्री मोदी जी का रहा है कि उन्होंने इस देश को इस बात के लिए जागृत किया कि रोजगार का अर्थ सिर्फ सरकारी नौकरी ही नहीं, उसके अतिरिक्त भी है। और परिणाम ये कि 350 से बढ़कर के आज 1 लाख तक पहुंच गए हमारे स्टार्टअप्स, एंड सम ऑफ द स्टार्टअप्स आर अर्निंग मेनी टाइम्स मोर। और उसके साथ साथ हमारा रोमा मिशन जुड़ा है, 3000 हमारे नए स्टार्टअप। इट्स अ वेरी रिसेंट एग्रीटेक स्टार्टअप। और एमटेक और MBA किए हुए नौजवान अपनी नौकरियां छोड़ करके उसमें आ रहे हैं। तो एक नया विकल्प, खादी का विकल्प। हमारे घर में खादी थी लेकिन हमारे यहाँ उसका कोई इस्तेमाल नहीं था। आज भी है टर्नओवर ऑफ 1 लाख करोड़। इट्स बिकम अ डिजाइनर आइटम। खादी फॉर फैशन, खादी फॉर नेशन। इसी प्रकार हमारा ये बैम्बू का, आपको शायद मालूम ना हो कि अगरबत्ती हमारे यहाँ 5-6 हजार करोड़ रुपए की तजारत हर साल होती है। बैम्बू हमारे यहाँ और अगरबत्ती बाहर से आती थी, कोरिया, वियतनाम इत्यादि। क्यों? क्योंकि हमने ऐसा कानून बना के रखा था। अंग्रेजों के वक्त का था इंडियन फॉरेस्ट 1987, उसको संशोधित कर दिया गया। होम बैम्बू उससे बाहर निकल दिया गया। आगरांगन में, नॉर्थ ईस्ट, मध्य प्रदेश में कितना बैम्बू है, उत्तर भारत में कई ऐसे ले हैं, अब उसको इस्तेमाल कर सकते हैं। साथ ही साथ इम्पोर्ट ड्यूटी बढ़ा दी गई, 30% कर दी। आत्मनिर्भरता भी बढ़ेगी, गुणवत्ता भी बढ़ेगी। और आने वाले समय में अगर अपनी भौगोलिक भूमिका नहीं है द ग्लोबल वर्ल्ड, तो आप यू विल बी लिविंग टू द ग्लोबल चैलेंजेस, global benchmarks and global parameters. So that is also in a way Prime Minister preparing us for Vision 2047 to give a lead to the rest of the world. और बहुत सारे आंकड़े हैं, पर मुझे लगता है कि आज के लिए इतने ही हैं, क्योंकि ना इससे ज्यादा हम पढ़ोगे तो वो भी ठीक नहीं और आपके लिए ठीक नहीं।
ये इस प्रश्न का उत्तर दो भाग। पहली बात तो ये है कि हम ये ना समझे हम 140 हो गए तो हमें नुकसान हो। वी कैन यूज आवर पॉपुलेशन एज ए डिविडेंड, प्रॉफिट डिविडेंड। क्या हुआ कि हमारे यहाँ, वो भी आपके लिए रोक बात होगी, नंबर पेंशनर्स हैज इंक्रीज्ड कंपेयर टू नंबर ऑफ एम्प्लॉइज। पहले ऐसा नहीं, क्योंकि 1947 में लाइफ स्पैन 50 साल था, अब लाइफ स्पैन 65 तक बढ़ा जा रहा है। लेकिन रिटायरमेंट एज जब 60 है तो हमारा नागरिक सेवानिवृत्त होता है, ऊर्जा भी उसमें भू रहती है, उसमें अनुभव भी रहता है, अपने काम में उसको एक्सपर्टाइज रहती है, तो उसको से उपयोग में लाना, उसके लिए भी हम ये सारी योजनाएं बनाए पेंशन विभाग में भी। ये जो स्टार्टअप का अर्थ नहीं है कि नौजवान के लिए, हमारे पास बहुत बढ़िया स्टार्टअप ऐसे हैं जो सेवानिवृत्त होकर के काम कर। मिलेट्स में हमारे 2 बड़े सक्सेस स्टोरीज हैं स्टार्टअप्स की, दोनों ही +60। तो कहने का तात्पर्य कि वी कैन यूज दिस ह्यूज पॉपुलेशन। एक तो हमारे यहाँ क्या, अगर आप परसेंट देखें तो 70% बिलो एज ऑफ 40, टोटल नंबर है तो एल्डर सिटीजन बढ़ रहे हैं। तो उस सारे को अगर हम ध्यान रखें, और नौकरियों का वही उत्तर जो मैंने पहला कि हम रोजगार को सिर्फ नौकरी ना समझें, नौकरी सरकारी नौकरी, तनख्वाह या नौकरी जिसको कहते हैं सैलरीड जॉब की तुलना में जो नए विकल्प लाए हैं मोदी जी ने, उसमें शायद और भी कई आमदन। बायोटेक स्टार्टअप्स पहले केवल 50 होते थे, आज बढ़कर 1000 हो गए। हमारे जो अनएक्सप्लोर्ड सोर्सेज थे, हिमालय सोर्सेज, एरोमेशन, ये सारा लेकर, या ओशन सोर्सेज, पहली बार उन पर काम शुरू। डीप सी में का प्रधानमंत्री लाले से घोषणा। ये ऐसे कुछ क्षेत्र है जो हमारी अर्थव्यवस्था में भी वैल्यू एडिशन करेंगे, जो एम्प्लॉयमेंट जनरेट करेंगे, और साथ में हमें ग्लोबल रोल भी। विकास जी, एक हो गया, एक ही क्वेश्चन। इसमें मैं नहीं उलझूंगा, क्योंकि अभी कुछ इस प्रकार की जब नई डेवलप होगी तो आपके साथ हमें साझा करेंगे। दोनों ही स्कीम्स लाई जनहित को और जन राय लेकर लाई गई थी, और जिसको जो कर रहा है उस हिसाब से कर रहे हैं। लेकिन जैसे ही आगे बढ़ेंगे भी उचित लगेगा उस कार से कार्रवाई की। आपने उत्तर दे दिया। नहीं, आप बहुत अच्छा दिया। पहली बात तो यह है, गीता प्रेस भारत की संस्कृति से जुड़ी है, हमारी इतिहास के साथ जुड़ी है, हिंदू मान्यताओं के साथ जुड़ी है, और जैसे आपने कहा कि एफोर्डेबल लिटरेचर का निर्माण करते हैं, घर में वो पहुंची हुई है। और इसके ऊपर आरोप कौन लोग लगा रहे हैं, अभी तर्क की बात कर रहे थे, जो कहें कि मुस्लिम लीग सेक्युलर थी। 20 दिन पहले का ये भूल गए कि मुस्लिम लीग ने क्रेडिट था पाकिस्तान बनने। मुस्लिम लीग ने ही ट्यूशन थियरी दी इसको, मुस्लिम लीग ने ही बंटवा करवाया, और उसने करवाया कि जब बहुत से मुस्लिम बुद्धिजीवी वो इसके खिलाफ थे। प्रोग्रेसिव राइटर्स बना था, जिसके सदस्यों में प्रमुखता कुछ लोग साहिल लुधियानवी थे, जानिसा अख्तर थे, कैफी आजमी थे, माना जी के पिताजी। उन्होंने विरोध किया, और जब बंटवारा हो गया उनकी ना सुनी तो साहिर ने एक नजर की थी कि वो वक्त गया वो डर गया, 2 कौमों का ना था, वो लोग गए इस धरती जिनका मकसद बारा था। इतना वो परेशान होकर ये वो मुस्लिम सेकुलर हो गई, जिसने मुसलमानों की भी नहीं मानी, बुद्धिजीवियों की, और देश को तोड़ाया और पाकिस्तान बनाया और उसका क्रेडिट लिया। और गीता प्रेस नॉन सेकुलर। अब बताइए, मैं तो समझ इस प्रकार की बहस उलझना भी अपनी ऊर्जा को व्यर्थ करवाना है। मुझे लगता है कि बड़ा संवेदनशील है, इसमें आज की वार्ता में इस विषय पर कोई चर्चा नहीं करें, लेकिन से जुड़ा हुआ प्रेस से जुड़ा ही प्रश्न पूछे। मंत्रालय यहाँ लिए हुए इस समय पर जो जानकारी देनी होगी वह देंगे।
No, no. As I said, it's not part of. I don't want to speak out of the. Those who are authorized to speak would share whatever information arrived on or whatever is new development. इससे जुड़ा प्रश्न जो आज प्रेस से है तो मुझे लगता है ये सवाल तो इलेक्शन कमीशन को पूछना ही है आपको, क्योंकि इलेक्शन कमीशन एक स्वतंत्र धारा है और ये सरकार स्वतंत्र संस्थाओं के कामकाज में नहीं देती। अगर आप मुझे भारतीय जनता पार्टी के कार्यकर्ता के रूप में पूछते तो वो मैं ये कह सकता हूँ भारतीय जनता पार्टी प्रत्येक कार्यकर्ता हर प्रकार के चुनाव लिए तैयार रहता है, वो पंचायत का चाहे विधानसभा का चाहे लोकसभा का। हम 24/7/365 पार्टी, हम उन दलों से नहीं है कि जो चुनाव के समय सक्रिय रहते हैं। बाकी चुनाव कब होगा ये निर्णय चुनाव आयोग करता है, उनके पास अपने इनपुट हैं। बाकी जहां तक प्रेस का संबंध, जैसे अभी आपने भी कहा कि उन्होंने पुरस्कार लेने से इनकार कर दिया, पुरस्कार के पैसे आपने देखा होगा कि अगर आप पूरे पर्सपेक्टिव में देखें, इस प्रकार से पुरस्कार वितरण और निर्णय की प्रक्रिया को मोदी जी ने बदला है। पद्मा अवार्ड को पीपल अवार्ड दिया, पहले तो पद्मा अवार्ड के लिए लॉबिंग हुआ करती, अब आपको ऐसे ऐसे लोग उनको पुरस्कृत किया जा रहा है जो बेचारे अनजान दुनिया में अपना काम कर रहे हैं, अनसेलिब्रेटेड सक्सेस स्टोरी। और गीता प्रेस यहाँ तक संबंध है जिसके घर में हुई, किसी को इससे कोई आपत्ति नहीं है। अगर इसके दो नेताओं को आपत्ति है केवल इसलिए उन्होंने धर्म से ली हो, उसके लिए जरूरी है कि उसकी आलोचना ही की जाए। ठीक है, ये केवल हिंदू धर्म भारत की संस्कृति से जुड़े हुआ, हमारे से जुड़ा है। इन्होंने कोई विभाजन तो नहीं ना किया जैसे मुस्लिम लीग किया। तो मुस्लिम लीग आपको प्रिय लगी? रविंद्र जी मुझे लगता है कि उचित समय पर इस पर भी इस वार्ता अलग से माजी रखेंगे, क्योंकि विषय आपका प्रिय है, महत्वपूर्ण है आपकी नजर में, तो इस पर होनी चाहिए वार्ता। थैंक यू सर। उपस्थित हैं, मैं उनसे निवेदन करूंगा कि आज के प्रेस कॉन्फ्रेंस को संबोधित करें। धन्यवाद शर्मा जी। धन्यवाद शर्मा जी। मित्रों, ये आज की प्रेस का पीछे का उद्देश्य ये था कि काफी समय से एक विवाद चल रहा है कि सरकारी नौकरियों में जिस प्रकार से रिक्रूटमेंट हो रही है और कांग्रेस और कुछ एक विपक्ष की दल बार बार ये आरोप लगाते हैं कि साहब वैकेंसियां पुरानी हैं, उस तरह का आंकड़ा जो दिखाया जा रहा है वो गलत है। तो हमने टू सेट द रिकॉर्ड स्टेट आपके समक्ष एक छोटी सी एक्सरसाइज करके उसको प्रस्तुत करने का प्रयास किया है। मोटे तौर पर संक्षेप में यदि एक वाक्य में मुझसे पूछें तो मैं ये कहूंगा कि यूपीए की सरकार के दौरान क्या हुआ और इस सरकार के दौरान क्या हुआ, उसका सबसे उपयुक्त तरीका ये होगा कि थोड़ा सा तुलनात्मक विश्लेषण हो कि 2004 से लेकर के 9 वर्षों में 2013 तक कैसा रहा दृश्य, और फिर 2014 से लेकर 2023 तक। और मैं तो ये कहूंगा कि जहां तक सरकारी नौकरियों का संबंध है, ना केवल गणित अगर देखा जाए जिसके ऊपर वो बार बार इशारा करें, तो गणित के हिसाब से भी हमारे आंकड़े आपको बेहतर नजर आएंगे, बल्कि गुणवत्ता के लिहाज से। सो इट्स बोथ बीन अ क्वांटिटेटिव एज वेल एज अ क्वालिटेटिव डिफरेंस एंड डिफरेंस फॉर द बेटर। ये एक पत्रक है, आपको हम वितरित भी कर देंगे। अगर कुल मिला के देखे जाए तो पिछले जो पहले 9 वर्ष थे यूपीए सरकार के, उसमें 6 लाख
और 2045 रिक्रूटमेंट्स रही, उसकी तुलना में इन 9 वर्षों में, now I'll give you the letter also, उसकी तुलना में प्रधानमंत्री मोदी जी के नेतृत्व की सरकार में पहले 9 वर्षों में 8,82,191 8,82,191। अगर 8,82,191 इसके अतिरिक्त आप अगर इसका ब्रेकअप करके देखें, क्योंकि मोटे तौर पर भारत सरकार में 3 एजेंसीज हैं रिक्रूटमेंट की, एक तो सर्विस सिलेक्शन बोर्ड, सर्विस सिलेक्शन कमीशन, स्टाफ सिलेक्शन कमीशन, दूसरा है यूपीएससी और तीसरा रेलवे रिक्रूटमेंट बोर्ड, विच आर द मेजर एम्प्लॉयर्स इन गवर्नमेंट सेक्टर। तो अगर आप स्टाफ सिलेक्शन कमीशन का देखें तो 2004 से 2013 का आंकड़ा है 2,07,563 2,07,563, जबकि मोदी जी के नेतृत्व की सरकार का 9 साल का आंकड़ा है 4,06,91, मीन्स 4,00691, लगभग दुगना। This is the largest employing agency because it employs at all the different levels, the low grades levels also, B grade, C grade across the country. अगर आप यूपीएससी देखें, which is employing the civil servants and all the other all India services, तो first 9 years from 2004 to 2013, yes, UPSC, where, yes, was 45,431, 45,431। उसकी तुलना में यदि आप 9 वर्ष मोदी जी के नेतृत्व की सरकार के देखें तो 50,906, 50,906, 50,906। और तीसरा, द लार्जेस्ट एम्प्लॉइंग एजेंसी इन द गवर्नमेंट सेक्टर इज द रेलवे रिक्रूटमेंट बोर्ड। रेलवे रिक्रूटमेंट बोर्ड में अगर यूपीए के पहले 9 वर्षों में आंकड़ा था 3,47,251, in other words 3,47,251। और यदि आप तुलना करते हैं 2014 से लेकर के 2023 तक वर्तमान सरकार की, तो ये आंकड़ा है 4,30,594, in other words 4,30,594। तो यदि गणित के आंकड़ों को लेकर के बिना आंकड़े दिए हुए, बिना प्रमाण दिए हुए, बिना तर्क दिए हुए बार बार उनके प्रवक्ता उठ करके, और विशेषकर जब भी रोजगार मेला होने की तिथि नजदीक आती है उसके उपरांत ही आरोप लगाते हैं, लेकिन उनके पास ना वो आंकड़ों से प्रमाणित कर पा रहे हैं ना वैसी। इसके अतिरिक्त जहां तक प्रमोशंस का संबंध है, वो भी आपको जान करके हैरानगी होगी कि यूपीए की सरकार में प्रमोशंस रुकी पड़ी थी कई वर्षों से, कहीं सब जुडिस, कहीं कोर्ट के कचहरी के झगड़े, कहीं डिपार्टमेंटल डिलेज। इस सरकार ने पिछले ही वर्ष 9,000 प्रमोशंस की हैं, एंड बल्क प्रमोशंस की हैं, क्योंकि जहां कोर्ट कचहरी के विषय थे उनका समाधान निकाला गया, कहीं उनका बीच का रास्ता निकाला गया, ताकि बरसों तक एक ही पद पर रहने के कारण हमारे कर्मचारियों का डीमोटिवेशन हो रहा था। और बड़ा दुखद कई बार दृश्य रहता कि जब उनका फेयरवेल होता, सेवानिवृत्त होते तो जिस पद पर वो उनकी नियुक्ति हुई थी उसी पद से वो रिटायर हो जाते थे 20-20, 25-25 वर्ष के बाद। तो ये जो नया रिफॉर्म लाया या जो नया सुधार हुआ, इट्स नॉट ओनली इन दी फॉर्म ऑफ गवर्नेंस रिफॉर्म, इट हैज ए ह्यूज सोशो इकोनॉमिक इम्पैक्ट एज वेल। उनकी सैलरी, उनकी पेंशन, उनकी सामाजिक स्तर, उनका सामाजिक समाज में जो उनका स्थान है या इज्जतमान है। और इस वर्ष भी वी हैव जस्ट स्टार्टेड दिस ईयर, कम से कम 4,000 हम प्रमोशंस करेंगे। एंड आई थिंक दिस इज द ओनली गवर्नमेंट विच हैज फॉलोड अ पैटर्न ऑफ मास रिक्रूटमेंट्स, मास प्रमोशंस। हर रोजगार मेला के अंक में जो अब तक 6 हो चुके हैं, प्रधानमंत्री ने कभी भी 70,000 से कम नियुक्ति पत्र जारी नहीं किए। Now this being one part, the other part, as I was mentioning in the beginning, the difference is not only been quantitative, it's also been qualitative. क्वालिटेटिव ये कि सरकार ने आते ही 1 वर्ष के भीतर, और प्रधानमंत्री जी ने लाल किले से आह्वान किया था स्वतंत्रता दिवस के अपने संबोधन में कि क्या हम सरकारी पदों में नियुक्तियों से इंटरव्यूज को समाप्त कर सकते हैं। The announcement was made by him, or the call was given by him on the 15th of August 2015, and I am proud to share with you that within 3 months the DOPT carried out this exercise,
Beginning from 1st February 2016, interviews were abolished within 3 months. Some of these states took a longer time to adopt this rule. और उससे पारदर्शिता भी आई, भेदभाव भाई भतीजावाद होने की गुंजाइश खत्म हुई। कहीं लेन देन की शिकायतें आती थी, वो भी होता था। हमारे पास कई बार बहुत एक दुखद इस तरह की भी जानकारी रहती कि साहब किसी उम्मीदवार को 100 अंक प्राप्त हुए हैं रिटर्न में, उसको इंटरव्यू में 5 नंबर देके छोड़ दिया गया, और जिसको लेना था, जिसके साथ पक्षपात करना था। अब वी हैव अ लेवल प्लेइंग फील्ड एंड यू वुड सी इफ यू आई वुड रादर इनवाइट यू कि जो हमारे रोजगार मेला के माध्यम से जो नए नियुक्त हो रहे हैं हमारे कर्मी, उनको आप मिलिए, उनसे इंटरव्यू करिए, किस प्रकार से मेरिट में भी इजाफा हुआ है और जिस संदर्भ से वो आ रहे हैं, फ्रॉम ऑर्डिनरी बैकग्राउंड, समटाइम्स फ्रॉम लो मिडिल क्लास, समटाइम्स फर्स्ट जनरेशन सरकारी नौकरियों वाले। तो दैट इन अदर वर्ड्स, quantitatively also this government has performed better in the last 9 years compared to the earlier first 9 years of the UPA government, and qualitatively also। इसके अतिरिक्त दूसरा सुधार सेल्फ अटेस्टेशन हुआ करता था एक कि आपको जाकर के अब हर गेस्टेड अफसर से अपने दस्तखत कराने, और जो गांव देहात में रहने वाले हमारे उम्मीदवार थे उनको ये भी एक दिक्कत रहती कि कहां से गेस्टेड अफसर उनको उपलब्ध रहेगा। कईयों ने तो कभी गेस्टेड अफसर देखा ही नहीं था कि 2 कान होंगे, 4 नाक होंगे, कैसा होगा। सरकार 26 मई 2014 को शपथ ग्रहण करती है। सितंबर मास तक इस नियम को समाप्त कर दिया गया, विच वॉज आई बिलीव अ डूबियस लेगेसी ऑफ द ब्रिटिश एम्पायर। समबडी वुड आंसर व्हाई कुडंट हैव बीन डन अर्लियर। और उससे एक संदेश गया देश भर में कि मोदी जी के नेतृत्व में एक ऐसी सरकार ने अब बागडोर संभाली है जिसमें इतनी क्षमता है, इतना कॉन्फिडेंस है कि वो अपने देशवासियों पर विश्वास कर सके, अपने नौजवानों पर विश्वास कर सके। इसके साथ साथ टू इम्प्रूव द लेवल ऑफ परफॉर्मेंस, कैपेसिटी बिल्डिंग, पहला बार एक प्रयोग हुआ है मिशन कर्मयोगी का। यू हैव अ मॉड्यूल, और जितने भी हमारे नए रिक्रूटमेंट हासिल करते हैं रोजगार मेला में, उनको साथ ही साथ वो मॉड्यूल का भी विकल्प उपलब्ध करवा दिया जाता है, सो दैट दे कैन ट्रेन देमसेल्व्स फॉर द न्यू रिस्पॉन्सिबिलिटी। और ये उन लोगों पर भी लागू होता है जो पहले से सरकार में है। जब कभी से स्थान परिवर्तन हो जाता है, कभी पदोन्नति हो जाती है, नई असाइनमेंट जाने के लिए, और रातों रात अपने आप को कैपेसिटी बिल्डिंग कर सकते हैं। इसी प्रकार प्रिवेंशन ऑफ करप्शन एक्ट 1988 में बना, 30 साल के बाद उसमें संशोधन लाया गया, और अनेकों प्रावधान जो वर्तमान समय के अनुकूल समझे जाते थे। उदाहरण के तौर पर रिश्वत लेने वाले के साथ साथ रिश्वत देने वाले को भी आरोपी ठहराया गया, ताकि वाइल प्राइम मिनिस्टर मोदी इज फॉलोइंग अ पॉलिसी ऑफ जीरो टॉलरेंस अगेंस्ट करप्शन, at the same time the well performing officers performing with honest and integrity should not feel intimidated and should have an opportunity to perform to the best of their abilities। CP ग्राम्स का हमारा है एक, जिसमें बहुत बड़ी एक सक्सेस स्टोरी है, which the other countries and the other civil servants of the other countries are coming here to actually watch and observe। हमारे यहाँ जो ग्रीवेंस सेल हुआ करता था, सारे साल भर में पूरे देश से मात्र और मात्र 2 लाख कंप्लेंट्स दायर होती थी। इट इज अ वेरी स्मॉल नंबर कंसिडरिंग द वास्टनेस ऑफ दिस कंट्री, क्योंकि कहीं कहीं वो वेबसाइट विजिट ही नहीं होती थी, कभी कहीं जवाब नहीं होता था, उसको कंप्यूटराइज कर दिया गया, ऑनलाइन कर दिया गया, टाइम बाउंड 5 दिन के अंदर अंदर शिकायत का निवारण करने का एक व्यवस्था कायम की गई। आज स्थिति यह है कि लगभग 20 लाख ग्रीवेंसेस हर साल आ रही हैं, बिकॉज पीपल आर फाइंडिंग अस रिस्पॉन्सिव, प्रॉम्प्ट, टाइमली। और इतना ही नहीं, अभी पिछले बरस क्योंकि हमें लगा कि केवल ऑनलाइन है तो इसमें ह्यूमन इंटरफेस भी है, वी हैव आल्सो स्टार्टेड अ हेल्प डेस्क, ह्यूमन हेल्प डेस्क। शिकायत के निवारण के बाद उसके साथ एक ह्यूमन बीइंग, एक कर्मचारी हमारा, उससे बात भी करता है, आगे क्या करना है उसके लिए उनकी काउंसलिंग भी कर सके। पेंशन का विभाग जो है, ये मैं थोड़ा सा इसलिए दे रहा हूं, अदरवाइज चले तो सारा दिन चल जाएगा, लेकिन ऐसी चीजें जो शायद कभी कभी समाचार पत्रों में नहीं आती, शायद हम भी वो साझा करने में थोड़ी सी पीछे रह जाते हैं, और इस कारण विरोधियों को बिना तर्क के बात करने का मौका मिल जाता है। पेंशन रिफॉर्म्स, द बिगेस्ट पेंशन रिफॉर्म्स हैव हैपेंड फ्रॉम द पॉइंट ऑफ व्यू ऑफ द एल्डर सिटीजन एंड द वुमेन सिटीजन। शायद आपको ध्यान में नहीं होगा कि हमारे यहाँ ये कानून था कि अगर तलाकशुदा बेटी है, सेपरेटेड और डिवोर्स डॉटर, उसको फैमिली पेंशन का कोई हक नहीं था। अगर उसके
वालिदैन का, माता पिता का देहांत हो जाता है या जो भी गार्डियन है, अनलेस शी गोज टू द कोर्ट एंड गेट्स अ डिवोर्स जजमेंट। अब आप देखते हैं इस देश में डिवोर्स की जजमेंट लेने में 20-20 साल लग जाते हैं कि लोग, हमने वो नियम खत्म कर दिया। प्रमाण के तौर पर वो केवल अपना रिट जारी करे और उसकी हमें रसीद, पिटीशन की रसीद दे दे। इसी प्रकार अगर कोई एम्प्लॉय मर जाता 10 साल से पहले बदकिस्मती से, तो उसको फैमिली पेंशन का हक नहीं। ये ऐसे ऐसे कानून थे जो अंग्रेजों के समय से बने थे। शायद उसमें कॉलोनियल एंगल भी रहा होगा, चाहे उस समय परिस्थिति अलग हुई। अब आप देखिए, किसी को आपने मरने के टाइम का तो चॉइस दिया नहीं। अगर उसे पता होता कि 10 साल से पहले मर जाऊंगा तो फैमिली को परेशानी होगी, तो शायद 10 साल बिता के मरता। तो कितना अमानवीय था ये भी नहीं, उसको हटा दिया गया। और जब भी अगर किसी की अकस्मात मृत्यु हो जाती है बदकिस्मती, तो उसकी फैमिली पेंशन को उतनी ही पेंशन मिलेगी जैसे उसको वैसे मिलनी थी। अगर कोई उसके लिए किसी प्रकार का भेदभाव नहीं। मिसिंग एम्प्लॉइज एक ऐसा भी कानून था, पुराने जमाने से चल रहा। अगर कोई लापता हो जाता है तो 7 साल इंतजार करिए, या तो उसका मुर्दा शरीर मिले या फिर 7 साल के बाद पेंशन। अब आप देखिए वर्तमान परिस्थितियों में क्या हो रहा है, जो टेरर अफेक्टेड एरिया है, लेफ्ट वायलेंस अफेक्टेड एरिया, कितनी किडनैपिंग हो रही है, कितने लोग लापता है। तो हमें क्या अधिकार है कि हम उनके परिवारजनों को उस तरह से उस पीड़ा से गुजरने का मौका दें। तो वो भी समाप्त कर दिया गया। अगर बाई चांस वो वापस आ जाता है तो उसका हम कॉम्पनसेट कर सकते हैं। कहने का तात्पर्य ये कि बहुत से ऐसे सुधार भी किए गए, क्वांटिटेटिव, क्वालिटेटिव। और नौकरियों का जहां तक संबंध है, मुझे लगता है एक बहुत बड़ा योगदान प्रधानमंत्री मोदी जी का रहा है कि उन्होंने इस देश को इस बात के लिए जागृत किया कि रोजगार का अर्थ सिर्फ सरकारी नौकरी ही नहीं, उसके अतिरिक्त भी है। और परिणाम ये कि 350 से बढ़कर के आज 1 लाख तक पहुंच गए हमारे स्टार्टअप्स, एंड सम ऑफ द स्टार्टअप्स आर अर्निंग मेनी टाइम्स मोर। और उसके साथ साथ हमारा रोमा मिशन जुड़ा है, 3000 हमारे नए स्टार्टअप। इट्स अ वेरी रिसेंट एग्रीटेक स्टार्टअप। और एमटेक और MBA किए हुए नौजवान अपनी नौकरियां छोड़ करके उसमें आ रहे हैं। तो एक नया विकल्प, खादी का विकल्प। हमारे घर में खादी थी लेकिन हमारे यहाँ उसका कोई इस्तेमाल नहीं था। आज भी है टर्नओवर ऑफ 1 लाख करोड़। इट्स बिकम अ डिजाइनर आइटम, खादी फॉर फैशन, खादी फॉर नेशन। इसी प्रकार हमारा ये बैम्बू का, आपको शायद मालूम ना हो कि अगरबत्ती हमारे यहाँ 5-6 हजार करोड़ रुपए की तजारत हर साल होती है। बैम्बू हमारे यहाँ और अगरबत्ती बाहर से आती थी, कोरिया, वियतनाम इत्यादि। क्यों? क्योंकि हमने ऐसा कानून बना के रखा था। अंग्रेजों के वक्त का था इंडियन फॉरेस्ट एक्ट 1927, उसको संशोधित कर दिया गया। होम ग्राउंड बैम्बू से बाहर निकाल दिया गया। आपके घर आंगन में नॉर्थ ईस्ट में, मध्य प्रदेश में कितना बैम्बू है, उत्तर भारत में भी कई ऐसे जिले हैं, आप उसको इस्तेमाल में ला सकते हैं। और साथ ही साथ इंपोर्ट ड्यूटी बढ़ा दी गई, 25% कर दी गई। आत्मनिर्भरता भी बढ़ेगी, गुणवत्ता भी बढ़ेगी। और आने वाले समय में अगर आपने अपनी भौगोलिक भूमिका निभानी है द ग्लोबल वर्ल्ड, तो आप यू विल बी लिविंग अप टू द ग्लोबल चैलेंजेस, ग्लोबल बेंचमार्क्स एंड ग्लोबल parameters. So that is also, in a way, Prime Minister preparing us for Vision 2047 to give a lead to the rest of the world. इस तरह से और बहुत सारे आंकड़े हैं, पर मुझे लगता है कि आज के लिए इतने ही काफी हैं, क्योंकि ना इससे ज्यादा हम परोसेंगे तो वो भी ठीक नहीं और आपके लिए भी ठीक नहीं। इस प्रश्न का उत्तर 2 भाग में। पहली बात तो ये है कि हम ये ना समझें कि हम 140 करोड़ हो गए तो हमें नुकसान हो गया। वी कैन यूज आवर पॉपुलेशन एज ए डिविडेंड, एज ए प्रॉफिटेबल डिविडेंड। अब क्या हुआ कि हमारे यहाँ, वो भी आपके लिए रोचक बात होगी, नंबर ऑफ पेंशनर्स हैज इंक्रीज कंपेयर टू नंबर ऑफ सर्विंग एम्प्लॉइज। पहले ऐसा नहीं था, क्योंकि 1947 में लाइफ स्पैन 50 साल था, 55। अब लाइफ स्पैन 65 तक पहुंच गया, बढ़ता जा रहा है। लेकिन रिटायरमेंट एज जब 60 है, तो जब हमारा नागरिक सेवानिवृत्त होता है तो ऊर्जा भी उसमें भरपूर रहती है, उसमें अनुभव भी रहता है अपने काम में, उसको एक्सपर्टाइज भी रहती है। तो उसको कैसे उपयोग में लाना, उसके लिए भी हम कई सारी योजनाएं बना रहे हैं, पेंशन विभाग में भी। और ये जो स्टार्टअप्स हैं, स्टार्टअप का अर्थ ये नहीं है कि नौजवान के लिए। हमारे पास बहुत बढ़िया स्टार्टअप्स ऐसे हैं जो सेवानिवृत्त होकर के काम कर रहे हैं। मिलेट्स में हमारे 2 बड़े सक्सेस स्टोरीज हैं स्टार्टअप्स की, वो दोनों ही +60 हैं।
तो कहने का तात्पर्य कि वी कैन यूज दिस ह्यूज पॉपुलेशन। एक तरफ हमारे यहाँ क्या है कि अगर आप परसेंटेज देखें तो 70% बिलो एज ऑफ 40, टोटल नंबर देखें तो एल्डर सिटीजन भी बढ़ रहे हैं। तो उस सारे को अगर आप ध्यान में रखें, और नौकरियों का वही उत्तर जो मैंने पहले कहा कि हम रोजगार को सिर्फ नौकरी ना समझें। नौकरी, सरकारी नौकरी, तनख्वाह याफ्ता नौकरी जिसको कहते हैं, सैलरीड जॉब की तुलना में जो नए विकल्प लाए हैं मोदी जी ने, उसमें शायद और भी कई आमदन के बायोटेक स्टार्टअप्स पहले केवल 50 होते थे, आज बढ़कर के 6000 हो गए। हमारे जो अनएक्सप्लोर्ड रिसोर्सेज थे, हिमालयन रिसोर्सेज, एरोमा मिशन, ये सारा हिमालय का, या ओशन रिसोर्सेज, पहली बार ओशन पर काम शुरू हुआ। डीप सी मिशन का प्रधानमंत्री ने लाल किले से घोषणा की। तो ये ऐसे कुछ क्षेत्र है जो हमारी अर्थव्यवस्था में भी वैल्यू एडिशन करेंगे, जो एम्प्लॉयमेंट भी जनरेट करेंगे, और साथ में हमें ग्लोबल रोल भी देंगे। विकास जी, एक मिनट में हो गया, एक ही क्वेश्चन। इसमें अभी मैं नहीं उलझूंगा, क्योंकि अभी कुछ इस प्रकार की कोई जब नई डेवलपमेंट होगी तो आपके साथ हम स्वयं साझा करेंगे। दोनों ही जो स्कीम्स लाई गई थी जनहित को और जन राय को लेकर लाई गई थी, और जिसको जो सूट कर रहा है उस हिसाब से वो कर रहे हैं। लेकिन जैसे जैसे आगे बढ़ेंगे, जो भी उचित लगेगा उस प्रकार से कार्रवाई की जाएगी। आपने खुद ही उत्तर दे दिया। नहीं, आपने बहुत अच्छा उत्तर दिया। देखिए, पहली बात तो यह है, गीता प्रेस भारत की संस्कृति से जुड़ी है, हमारे इतिहास के साथ जुड़ी है, हिंदू मान्यताओं के साथ भी जुड़ी है, और जैसे आपने कहा कि एफोर्डेबल গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসেবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসেবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যেতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা রান্না করেছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ।
ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনার তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন হচ্ছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3টা-4টার দিকে আমরা রান্না করেছি। তো আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার
নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মীর সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে।
রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচার। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার কংগ্রেস জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো।
যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করেনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় বা আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং
আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিসিটি কোয়ালিফাই। তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। যার জন্য আমরা এই বিদ্যুতের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিসিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে গেছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয়নি। আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বন্ধ হয়েছে। সরকারের কাছে চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে সমর্থন করে চাইছি যাতে তাড়াতাড়ি তাকে নিয়োগ করা হয় এবং ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবাক হয়ে যাচ্ছে, অনেকে বিয়ে অনেক কষ্ট করে লোন পড়াশোনা করেছে, আমার চিনা বেকার যন্ত্রণা করতে আমাদেরকে নিয়োগ করতে আমাদের বেকার যারা মাথা থেকে সরকার যাতে নামানোর চিন্তা করে, এই জন্য আমরা সরকার পাঠা করছি। 2022 সালে এসটিজিটি কোয়ালিফাই। আমরা পরীক্ষা হয়েছে প্রায় 10 মাস হয়েছে, রকমের প্রকাশ হচ্ছে না। তার জন্য এখন আমি সরকারের কাছে
অতি শক্ত নিতে হয়। আমাদের মাথার উপর লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোথায় আসবো? আমাকে কেন নিয়োগ করবো না? আমাদের একটা শব্দ উঠতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%। টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়।
আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক বলেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর ঐশ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর ঐশ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল করে সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব প্রায় 1200 ক্লাব সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি।
ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে যিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি এক হাতে কাজ। I was the champion in Eastern University in badminton. So, some extent it is related to yoga or sports activity. Regarding yoga, already it has been mentioned that 21st June we celebrate this day as International Day of Yoga, and it has been possible only because of our Honorable Prime Minister Narendra Modi, who has on 11 December 2014, because of his urge, United Nations General Assembly declared 25 June as the International Day of Yoga. And we know it. And every 21st June we celebrate this International Day of Yoga. Yoga is not just merely an exercise. What I learned and what I feel, that is, this is our physiology, for ancient philosophy of our country. So, who are you? Who am I? This is very important. So, if you do yoga, you will understand who am I. Sometimes we talk, we move, we go somewhere else, we read, but we don't know who am I. So, through yoga, you can understand who am I. So your body, your mind, your intellect, everything will be developed. This is the essence of doing yoga. And so far this yoga is concerned, I have seen in Tripura, there are so many young girls and boys, they are doing so nicely this yoga exercise and all. And they are earning the name and fame of Tripura. Not in at Indian level, from international level also, they are getting this prestigious, so many prestigious awards from abroad. 10 kilometer cross country in Hyderabad. Then in badminton also, I was the champion in Eastern University in badminton. So, to some extent, it is related to yoga or the sports activity. Regarding yoga, already it has been mentioned
the 21st June, we celebrate this day as International Day of Yoga, and it has been possible only because of our Honorable Prime Minister, Shri Narendra Modi, who has on 11 December 2014, because of his urge, United Nations General Assembly declared 25 June as the International Day of Yoga. And we know it. And every 21st June we celebrate this International Day of Yoga. Yoga is not just merely an exercise. What I learned and what I feel, that is, this is our physiology, for ancient philosophy of our country. So, who are you? Who am I? This is very important. So if you do yoga, you will understand who am I. Sometimes we talk, we move, we go somewhere else, we read, but we don't know who am I. So through yoga, you can understand who am I. So your body, your mind, your intellect, everything will be developed. This is the essence of doing yoga. And so far this yoga is concerned, I have seen in Tripura, there are so many these young girls and boys, they are doing so nicely this yoga exercise and all. And they are earning the name and fame of Tripura. Not at Indian level, from international level also, they are getting this prestigious, so many prestigious awards from abroad also. So through yoga, particularly those who are studying in this university, I don't know whether you do practice or not, but we should follow our Honorable Prime Minister. Every day he does. So this time also, we already preponed this his what do you say, this Man Ki Baat, because he will be in America. So yesterday only he had preponed that. And in America I heard so that he will do this yoga event. So every time he gives us margdarshan, and through his margdarshan, the India is moving forward, the world is moving forward. When it was initially decided to celebrate this International Yoga Day, there are some, not all, from Muslim countries they had objected. But after few days they also realized that it is not a religious event, but it is for ourselves, we should do it. And they also now celebrate this 21st June, this Yoga Day. So in this way, our India now India has been recognized by all over the world only because of our Prime Minister Narendra Modi. So here, I think so many things have been talked about. Our Vice Chancellor, he already said that there are some scarcity faculty and non-teaching staff and other so and so on. So of course from our government side, we look into it, and we want that this Tripura University, as already has mentioned, that it should be recognized by all over India. That Tripura University is something else. No way it is inferior to any other university in India. And it is up to you that you can do it. If you pull it forward, it will be possible. And I am sure by the dynamic leadership of our Honorable Vice Chancellor, you will make it. And from the government side, of course, we will support. And what I have seen in Tripura University, there are so many inventions that have been created by the students and by the department. Just now he was showing that the bottle, this water bottle also, it has been created here. So I have always from outside of the university, I always so many information I gather, and really what you are doing wonderful. In Tripura now we have this Tripura University, Central University, NMPB University. There are some other universities from in other these things outside of Tripura. They are also taking interest to
set up their university in Tripura, and 2 private universities, they have started their activity here. We have now this National Law University. We have now National Arts United Nations General Assembly declared 25 June as the International Day of Yoga, and we know it. And every 21st June we celebrate the International Day of Yoga. Yoga is not just merely an exercise. What I learned and what I feel, that is, this is our physiology or ancient philosophy of our country. So, who are you? Who am I? This is very important. So, if you do yoga, you will understand who am I. Sometimes we talk, we move, we go somewhere else, we read, but we don't know who am I. So, through yoga, you can understand who am I. So your body, your mind, your intellect, everything will be developed. This is the essence of doing yoga. And so far this yoga is concerned, I have seen in Tripura, there are so many these young girls and boys, they are doing so nicely this yoga exercise and all. And they are earning the name and fame of Tripura. Not in at Indian level, from international level also, they are getting this prestigious, so many prestigious awards from abroad also. So through yoga, particularly those who are studying in this university, I don't know whether you do practice or not, but we should follow our Honorable Prime Minister. Every day he does. So this time also, we already preponed this his what we say, this Man Ki Baat, because he will be in America. So yesterday only he had preponed that incident. And in America I heard that he will do this yoga event. So every time he gives us margdarshan, and through his margdarshan, the India is moving forward. The world is moving forward. When it was initially decided to celebrate this International Yoga Divas, there were some, not all, from Muslim countries they had objected. But after few days, they also realized that it is not a religious event, but it is for ourselves. We should do it. And they also now celebrate this 21st June, this Yoga Divas. So in this way, our India now India has been recognized by all over the world only because of our Prime Minister Narendra Modi. So here I think so many things have been talked about. Our Vice Chancellor he already said that there are some scarcity faculty and non-teaching staff and other so and so on. So of course from our government side we look into it, and we want that this Tripura University, as already has mentioned, that it should be recognized by all over India. That Tripura University is something else. No way it is inferior to any other university in India. And it is up to you that you can do it. If you pull it forward, it will be possible. And I am sure by the dynamic leadership of our Honorable Vice Chancellor, you will make it. And from the government side, of course, we will support. And what I have seen in Tripura University, there are so many inventions that have been created by the students and by the department. Just now you were showing that the bottle, this water bottle also, it has been created here. So I have always from outside of the university, I always so many information I gather, and really what you are doing wonderful. In Tripura now we have this Tripura University, Central University, NNPB University. There are. I feel really privileged and full joy. संरक्षण
Head of Faculties, Dean, Faculty of Arts, Professor Shamul Das sir, and Rani Lakshmi Bai Brahmachari Samiti. টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সচিব রয়েছেন, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের অধিকর্তা রয়েছেন। আপনারা যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, দেখুন কাজ হচ্ছে, কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল। স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়। যোগা দিবস, হ্যালো, হ্যাঁ তো প্রিয়াঙ্কা সাহা। জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সচিব রয়েছেন, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের অধিকর্তা রয়েছেন। আপনারা যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, দেখুন কাজ হচ্ছে, কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল, সেগুলো করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটাও কাজ হয়ে যাবে। স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়, ঠিক। হ্যাঁ, স্পোর্টস স্কুলে একটা অ্যাম্বুলেন্স থাকা চাই, সেটা আপনি বলতে পারেন। আগে ছিল, সেই অ্যাম্বুলেন্সটা বোধহয় একটু খারাপ হয়েছে। আমরা নতুন অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য ফাইল প্রসেস হয়েছে, শীঘ্রই চলে আসবে। আর যে মৃত্যুটা হয়েছে কিছুদিন আগে, ওর পরিবারের লোকও সেখানে ছিল, সেগুলো তার অসুস্থতার কারণ বা অন্যান্য বিষয় ছিল, যেগুলোর কারণে হয় স্ট্রোক করেছে। কিন্তু এটা নয় যে সেখানে অ্যাম্বুলেন্সের কারণে। নিয়ারেস্ট হাঁপানিয়া হসপিটাল ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা অত্যন্ত খুশির একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন 2018 পর থেকেই রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো বিষয়ে। আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল, নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে, কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি, কারণ কোভিডের জন্য একটা বড় সময় গ্যাপ চলে গিয়েছিল। 18, 19, 20 এই 2 বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তঃরাষ্ট্রীয় লেভেলে যেগুলো খেলাধুলা কোভিডের থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি,
এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা দু তিনটা ইভেন্টের জন্য তিনটা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার 19 খেলতে গিয়েছিল দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই তিনটা জায়গায় আমাদের 15টা বিষয়ের খেলাধুলার টিম পাঠিয়েছিলাম, কিন্তু আমরা তিনটা বিষয়ে খুব ভালো হয়েছে। আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলায় খুব একটা ভালো রেজাল্ট আসছে না। আমরা এবার কিন্তু জুডোতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একজন গোল্ড নিয়েছে, ইমাম দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা সাহা সিলভার, রেহানা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো এটা ভালো অ্যাচিভমেন্ট। জুডোতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, একজন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো। যোগাতে আমরা আমাদের রাজ্যে যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে, সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল। তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে। এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। তো আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডোতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স, এগুলোও 15টা আইটেমে, বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারিনি, আমরা প্রত্যাশিত আগামী দিনগুলোতে যে সমস্ত ইভেন্ট হবে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করব। আপনাদেরকে অ্যাডভান্স আমরা জানিয়ে রাখছি, পুরোটা আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছে তারা আসতে পারেনি। এটা প্রথমবার একটা ন্যাশনাল লেভেলে জনজাতি ক্রীড়া উৎসব হয়েছে যেটা উড়িষ্যাতে। সেখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে। সেটা আমরা যখন তারা ফিরে আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খুব ভালো, মানে আমরা সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের এখানে জনজাতি টিমগুলো যারা গিয়েছে। সেটা আপনাদের আগামী 1-2 দিনের মধ্যে তারা ফিরে আসলেই আমরা পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই 1-2টা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা ডেকেছিলাম এবং আমরা আপনাদের মাধ্যমে যারা খেলাধুলার সঙ্গে রাজ্যে রয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং এই খুশির সংবাদটা সবার কাছে শেয়ার করার জন্য আমরা বলবো যে আগামী দিন আমরা আরো প্রত্যাশিত আমাদের এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড়রা বেরোবে। এটা হবে, এটা ফিনান্সিয়াল ছিল, স্যাংশনের সমস্যা ছিল, এটা হয়ে যাচ্ছে, এর মধ্যেই কাজও শুরু হয়ে যাবে। দেখুন সরকারি কাজগুলো কি হয়, সরকারি কাজগুলো তার একটা নিয়ম থাকে, তার একটা যখনই ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, এরকম নয় আমাদের রাজ্যের স্পোর্টস ডিপার্টমেন্টের কাছে ইউএস ফান্ড, এগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ সরকার থেকেই পয়সাটা নিয়েই করতে হবে। তো অবভিয়াসলি সেখানে আর্থিক যখন বিষয়টা আসে তখন একটু সময় নিতে হয়। আমরা ত্রিপুরায় যে সমস্ত প্রজেক্ট রয়েছে আপনাদের সামনে আমাদের বলতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু আমরা কেন্দ্র সরকারের ফান্ড অর্থাৎ 90% টাকা কেন্দ্র সরকার দেয়, 10% টাকা আমরা শেয়ার করি। তো কেন্দ্রের উপরে নির্ভর করতে হয় অনেক সময় বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে, সেখানে হয়তো টাকা পয়সা আসতে দেরি হলে প্রজেক্টগুলো একটু ডিলে হয়। কিন্তু এরকম নয়, আমাদের রাজ্যে আমি বলতে পারি বিগত 5 বছরে যেভাবে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন হয়েছে, এটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নিই। আমাদের 5খানা বড় মাঠ হয়েছে, যে একদম আধুনিকরণ মাঠ হয়েছে। আমাদের এখানে আপনি যেটা এক্ষুনি বললেন বাদারঘাটে শুধু একটা মাত্র মাঠ হয়, সেখানে অনেকগুলো কাজ হচ্ছে একসঙ্গে। এটা হয়তো 1-2 বছর সময় লাগবে, কিন্তু সেগুলো হচ্ছে। আপনি পানিসাগর আমাদের একটা বড় সুইমিং পুল হয়েছে, অনেকগুলো কাজ হচ্ছে। যেহেতু আমরা একটু ফাইন্যান্সিয়ালি দুর্বল, একটু আমরা কেন্দ্রের উপরে নির্ভর করতে হয়, তার জন্য একটু কোনো প্রজেক্ট একটু দিলে হয়। যোগা দিবস এটা 21শে জুন, এটা হবে আপনার হাপানিয়া স্থিত যে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারটা আছে ওইখানে হবে এবং সকাল 7:15 সেটা শুরু হবে। আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো ওখানে থাকার জন্য সেদিন। হ্যালো, হ্যাঁ
তো প্রিয়াঙ্কা সাহা, টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের সচিব রয়েছেন, স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের অধিকর্তা রয়েছেন। আপনারা যদি কিছু জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, দেখুন কাজ হচ্ছে। কিছু মধ্যে বোধহয় একটা সাইডে নালা গিয়েছে, সেখানে কিছু মাটি ভরাটের বিষয় ছিল, তো সেগুলো ফাইন্যান্সিয়াল কোনো বিষয় ছিল, সেগুলো করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেটাও কাজ হয়ে যাবে। স্পোর্টস স্কুলে অ্যাম্বুলেন্স থাকার কারণে রোগীর মৃত্যু এরকম নয়, ঠিক। হ্যাঁ, স্পোর্টস স্কুলে একটা অ্যাম্বুলেন্স থাকা চাই, সেটা আপনি বলতে পারেন। আগে ছিল, সেই অ্যাম্বুলেন্সটা বোধহয় একটু খারাপ হয়েছে। আমরা নতুন অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য ফাইল প্রসেস হয়েছে, শীঘ্রই চলে আসবে। আর যে মৃত্যুটা হয়েছে কিছুদিন আগে, ওর পরিবারের লোকও সেখানে ছিল, সেগুলো তার অসুস্থতার কারণ বা অন্যান্য বিষয় ছিল, যেগুলোর কারণে হয় স্ট্রোক করেছে। কিন্তু এটা নয় যে সেখানে অ্যাম্বুলেন্সের কারণে। নিয়ারেস্ট হাঁপানিয়া হসপিটাল ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, যারা মিডিয়ার বন্ধুরা রয়েছেন। আমরা অত্যন্ত খুশির একটা সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন 2018-র পর থেকেই রাজ্যে খেলাধুলার অনেক পরিবর্তন হয়েছে অনেকগুলো বিষয়ে। আপনারা দেখেছেন ইনফ্রাস্ট্রাকচার যেভাবে উন্নয়ন হয়েছে, মাঠগুলো বা সুইমিং পুল, নতুন নতুন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার নতুন হয়েছে। কিন্তু খেলাধুলা সেভাবে আমরা করে উঠতে পারিনি, কারণ কোভিডের জন্য একটা বড় সময় গ্যাপ চলে গিয়েছিল। 18-19, 19-20 এই 2 বছর একদমই খেলাধুলা করা যায়নি। পরবর্তী সময়েও আন্তঃরাষ্ট্রীয় লেভেলে যেগুলো খেলাধুলা কোভিডের থেকে বেরিয়ে অনেকগুলো অর্গানাইজেশন সেখানে খেলা আয়োজন করতে পারেনি। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এর আমরা 2-3টা ইভেন্টের জন্য 2-3টা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার-19 খেলতে গিয়েছিল, দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই 3টা জায়গায় আমাদের 15টা বিষয়ের খেলাধুলার টিম পাঠিয়েছিলাম।
কিন্তু আমরা 3টা বিষয়ে খুব ভালো হয়েছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে, সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলায় খুব একটা ভালো রেজাল্ট আসছে না, আমরা এবার কিন্তু জুডোতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে, একজন গোল্ড নিয়েছে, ইমাম দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা সাহা সিলভার, রেহানা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। তো এটা ভালো অ্যাচিভমেন্ট। জুডোতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, 2জন সিলভার, একজন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো, যোগাতে আমরা আমাদের রাজ্যে যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল, তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে, এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। তো আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি, আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে এবং জুডোতেও ভালো করেছে। আশা রাখবো আমরা অন্যান্য টিমগুলো যারা গিয়েছিল, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, হকি, খোখো, কবাডি, বাস্কেট, জুডো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, জিমনাস্টিক, সাঁতার, অ্যাথলেটিক্স, এগুলোও 15টা আইটেমে, বাকিগুলোতে যারা আমরা অ্যাচিভ করতে পারিনি, আমরা প্রত্যাশিত আগামী দিনগুলোতে যে সমস্ত ইভেন্ট হবে সেগুলোতে আমরা ভালো রেজাল্ট করব। আপনাদেরকে অ্যাডভান্স আমরা জানিয়ে রাখছি, পুরোটা আমাদের যারা খেলোয়াড়রা গিয়েছে তারা আসতে পারেনি। এটা প্রথমবার একটা ন্যাশনাল লেভেলে জনজাতি ক্রীড়া উৎসব হয়েছে যেটা উড়িষ্যাতে, সেখানেও আমাদের খুব ভালো পারফরমেন্স হয়েছে। সেটা আমরা যখন তারা ফিরে আসবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা খুব ভালো, মানে আমরা সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট করেছি আমাদের এখানে জনজাতি টিমগুলো যারা গিয়েছে। সেটা আপনাদের আগামী 1-2 দিনের মধ্যে তারা ফিরে আসলেই আমরা পুরো ডিটেলসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এই 1-2টা বিষয় নিয়ে আপনাদের কাছে আমরা ডেকেছিলাম এবং আমরা আপনাদের মাধ্যমে যারা খেলাধুলার সঙ্গে রাজ্যে রয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং এই খুশির সংবাদটা সবার কাছে শেয়ার করার জন্য আমরা বলবো যে আগামী দিন আমরা আরো প্রত্যাশিত আমাদের এখান থেকে আরো ভালো ভালো খেলোয়াড়রা বেরোবে। হবে, এটা ফিনান্সিয়াল ইয়ে ছিল, স্যাংশনের সমস্যা ছিল, এটা হয়ে যাচ্ছে, এর মধ্যেই কাজও শুরু হয়ে যাবে। দেখুন, সরকারি কাজগুলো কি হয়, সরকারি কাজগুলো তার একটা নিয়ম থাকে, তার একটা যখনই ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, এরকম নয় আমাদের গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে।
আমরা এন্টার করছি তো 5টার দিকে, আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনো পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলিয়াই প্রকাশ এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ডিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरा लैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है, ये डिमांड हमारे दिल के अंदर है। क्योंकि हमको लगता है कि हमारे ही राज्य में हमको अपने भाषा में एग्जाम्स लिखना नहीं दिया जाता है, हमारे राज्य में हमारा बेइज्जती होता है, हमारे राज्य में हमें गरीब रखा जाता है। तो ये डिमांड रहेगा। और जो जनजाति मोर्चा का लीडर है उनको बोलिए कि हम ये जो फाइट डिमांड, ये जो हमारा डिमांड है वो सिर्फ एक पार्टी का डिमांड नहीं है, पूरा कम्युनिटी का डिमांड है। महाराज एक ह्यूमर है हाँ। कि नौथा बीजेपी के साथ जाने वाले हैं, ऐसा कुछ है? अगर र्यूमर है तो र्यूमर को सच बनाओ, हमारा डिमांड को पूरा करो, हम जाएंगे। अगर नहीं करोगे तो हम देखेंगे। महाराज कुछ लीडर बीजेपी में ज्वाइन किया, अरे जाने दो ना, पैसे के लिए किया। मैंने कल बात किया, जो गए थे मैंने कल बात किया, बोला बुबागरा मैं आपको बहुत प्यार करता हूँ लेकिन मेरा मजबूरी है। तो जाओ, मजबूरी से जाओ। कल जब आपका बेटा नौकरी करेगा और गाली खाएगा और थप्पड़ खाएगा, तब वही लीडर इलेक्शन का पहले वापस आएगा और बोलेगा बुबागरा गलती हो गया। जिनको टिकट नहीं मिला वो गए, जिनको पैसा चाहिए वो जा रहे, जाने दो, कोई फर्क नहीं पड़ता। हम अपना लोगों को धोखा नहीं देंगे, विदाउट कंडीशन मैं नहीं जाने वाला। और मैंने उस दिन सुना मंच में शुक्ला बैठा है, मंच में आईपीएफटी का लीडर बैठा है और बीजेपी का स्टेट प्रेसिडेंट बोल रहा त्रिपुरा लैंड नहीं मिलेगा। हमको तो शर्म लगता है। यही बात एनसी देव वर्मा के सामने किसी का हिम्मत नहीं होता बोलने का, मेवाड़ के सामने किसी का हिम्मत नहीं होता। आज ये लोग हिम्मत से बोल रहे हैं। आईपीएफटी को भी समझना चाहिए, अपना कोर आइडियोलॉजी से कभी ना हटो। बीजेपी ने मंदिर का आइडियोलॉजी से कभी नहीं हटा, कश्मीर का आइडियोलॉजी नहीं हटा, इसके लिए आज पावर में। जिस दिन आप अपना कोर आइडियोलॉजी से हटोगे उस दिन आपका काम खत्म होने के लिए शुरू हो जाएगा। भाई चीज हर जगह में होगा, अगर आप प्यार से सबको चांस देंगे
स्पेस देंगे, जगह देंगे, सम्मान देंगे, लोग प्यार से काम करेंगे। अगर आप लोगों को दबाएंगे तो लोग, जनता, पब्लिक उठेगी। और महाराज 2 दिन पहले नड्डा जी आए थे, उन्होंने एक भाषण में बोला है कि त्रिपुरा में 5.5 साल में बीजेपी का जब सरकार बना तो जनजाति के लिए बहुत कुछ हुआ है, तो उसके ऊपर आपका क्या रिएक्शन? हुआ है तो हुआ होगा, इसके लिए इतना कम सीट्स मिला जनजाति एरिया में। अगर जनजाति एरिया में बहुत काम किया होता तो जनजाति एरिया में इतना कम सीट्स क्यों मिलता? मुझसे अलायंस करने के लिए क्यों बात करते? काम आपने किया है द्रौपदी मुर्मू को राष्ट्रपति बनाकर, हम इज्जत करते हैं। नड्डा जी आए, उन्होंने अपना पार्टी का बात रखा है, हम नड्डा जी का भी इज्जत करते हैं, उन्होंने अपना पार्टी का बात किया है। अगर उनको जनजाति के लिए बात करना है तो जो इलेक्शन के पहले उन्हीं का, बीजेपी का घोषणा पत्र था कि हम मैक्सिमम ऑटोनॉमी देंगे, हम 125th अमेंडमेंट पास करेंगे, हम डायरेक्ट फंडिंग देंगे, हम ट्राइबल यूनिवर्सिटी खोलेंगे, बहुत वादा किया था। कीजिए, करिए ना, कौन रोक रहा है? मैं तो नहीं रोक रहा हूँ। लेकिन यहाँ में बहुत लोग हैं जो इलेक्शन के पहले तिपरासा को बड़ा बड़ा बात करते हैं, नेशनल पार्टी में आ जाओ सब मिलेगा, नेशनल पार्टी में आ जाओ सब आपके हाथ में आएगा। इलेक्शन खत्म, अभी जो उनका प्रॉमिस है, मेरा प्रॉमिस को छोड़ दीजिए, उनका प्रॉमिस को पूरा कीजिए ना। उनका प्रॉमिस को क्यों नहीं पूरा करते? नहीं करेंगे, क्योंकि ये लोग हमें सेकंड क्लास सिटीजन समझते हैं। और आपका जो डिमांड था वो ग्रेटर त्रिपुरालैंड का डिमांड जब तक तिपरासा जिंदा है उनके दिल के अंदर रहेगा। आज नहीं मिला है, कल नहीं मिलेगा, परसों मिलेगा, लेकिन एक ना एक दिन मिलेगा। ये हमारा पार्टी का कोर आइडियोलॉजी है। मैं बीजेपी का कोर आइडियोलॉजी को मैं मजाक नहीं उड़ाता हूँ, वो भी हमारा कोर आइडियोलॉजी का मजाक ना उड़ाए। ये IPFT नहीं है कि पावर में आने के बाद चुप बैठ जाएगा। हमारा जो डिमांड है वो रहेगा। आज नहीं मिला, कल नहीं मिला, परसों नहीं मिला, एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरालैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है, ये डिमांड हमारे दिल के अंदर है। क्योंकि हमको लगता है कि हमारे ही राज्य में हमको अपने भाषा में एग्जाम्स लिखना नहीं दिया जाता है, हमारे ही राज्य में हमारा बेइज्जती होता है, हमारे राज्य में हमें गरीब रखा जाता है। तो ये डिमांड रहेगा। और जो जनजाति मोर्चा का लीडर है उनको बोलिए कि हम ये जो फाइट डिमांड, ये जो हमारा डिमांड है वो सिर्फ एक पार्टी का डिमांड नहीं है, पूरा कम्युनिटी का डिमांड है। महाराज एक र्यूमर है हाँ। कि मौथा बीजेपी कॉन्फ्रेंस था, किस विषय पर चर्चा हुआ? नहीं, ये ऑल इंडिया का था, सब पार्टी से लोग आए थे। मैंने भी वहाँ में बात किया था अपने मतलब कि एक वहाँ में हमारा जो ड्रेसिंग होता था, तो मैंने भी इंडिया 2047 में बात किया। लेकिन ये जो कॉन्फ्रेंस था यहाँ में पूरे इंडिया से MLAs, कांग्रेस से, बीजेपी से, दूसरे पार्टी से, आंचलिक पार्टी से, आम आदमी पार्टी से, DMK से, सब लोग आए थे, शिवसेना से भी थे। तो हम लोग सब लोग का एक कॉन्फ्रेंस था कि हम हिंदुस्तान को आगे कैसा ले जा सकते हैं और हम आने वाले दिन में डेमोक्रेसी को कैसा स्ट्रॉन्ग कर सकते हैं, इसके लिए हमारा कॉन्फ्रेंस था। अच्छा लगा कि एक पहले बार आंचलिक पार्टी 10 MLAs लेकर वहाँ गए, हमने भी अपना बात रखा। और सब लोग त्रिपुरा में शायद बहुत लोग हम लोगों को वो सम्मान नहीं देते हैं, लेकिन पूरे दूसरे महाराष्ट्र में जो मुझे दिखाई पड़ा कि सब लोग बात कर रहे हैं कि एक छोटा सा आंचलिक पार्टी कैसा इतना बड़ा बन गया। तो हमें शायद अगरतला से बाहर ज़्यादा सम्मान महाराष्ट्र और रेस्ट ऑफ इंडिया में मिल रहा है। महाराज दूसरे की बात है कि आज हियरिंग भी था। हाँ, वो कोर्ट का मैटर है, वो उन्होंने शायद लिस्टिंग में वहाँ में कुछ टेक्निकल है, शायद कल हो जाए, परसों हो जाए, लेकिन लिस्टिंग तो होगा। और विलेज काउंसिल इलेक्शन हमको चाहिए। अगर विलेज काउंसिल इलेक्शन वो हमें नहीं देंगे तो मैंने पहले भी कहा है और मैं अभी भी बोलता हूँ कि अब ज़्यादा टाइम नहीं रहा कि गांव का हर तिपरासा आंदोलन में आ जाएगा। क्योंकि विलेज काउंसिल इलेक्शन मौथा का इलेक्शन नहीं है, ये उनका अधिकार का इलेक्शन। आपने अगरतला में इलेक्शन करा दिया, आपने बाई इलेक्शन करा दिया, आपने असेंबली इलेक्शन करा दिया। विलेज काउंसिल इलेक्शन पहले आपने कहा कि कोरोना है इसके लिए नहीं करा रहे, उसके बाद कहा कि म्यूनिसिपल के बाद कराएंगे, उसके बाद कहा कि असेंबली के बाद कराएंगे। उस समय कहा गया कि क्योंकि ब्रू वोटर्स को नहीं रखा गया था इसी के लिए नहीं हुआ। उन्होंने डिले जानबूझ के कराया है क्योंकि वो चाहते हैं कि तिपरासा को गरीब बनाकर मजबूर करके तब सरकार में तोड़ के लाए। लेकिन तिपरासा इतना कमज़ोर नहीं है, महाराजा अपने लिए फाइट नहीं कर रहा है,
महाराजा अपने जाति के लिए फाइट कर रहा है। और इस बार अगर हमें पॉजिटिव रिजल्ट नहीं मिला तो हर तिपरासा कोई भी पार्टी का हो वो ज़मीन में आएगा और डिमांड करेगा। हमारे संग बहुत खिलवाड़ किया गया है। हमको कॉकबॉरोक लिखना है रोमन स्क्रिप्ट में, वो बोलते कि अलाउ नहीं करेंगे। हमें चाहिए विलेज काउंसिल में, वो बोलते नहीं करेंगे। हमको सेकंड क्लास सिटीजन समझ के रखा है त्रिपुरा में। आप जितना दबाओगे उतना लोग उठेंगे। ये सिर्फ मेरा यहाँ त्रिपुरा का बात नहीं है, आपने मणिपुर में भी देखा क्या हुआ। वही चीज़ हर जगह में होगा। अगर आप प्यार से सबको चांस देंगे। क्या एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरा लैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है। ये डिमांड हमारे दिल के अंदर है, क्योंकि हमको लगता है कि हमारा ही राज्य में हमको अपने भाषा में एग्जाम्स लिखना नहीं दिया जाता है। हमारे राज्य में हमारा बेइज्जती होता है। हमारे राज्य में हमें गरीब रखा जाता है। तो ये डिमांड रहेगा। और जो जनजाति मोर्चा का लीडर है उनको बोलिए कि हम ये जो फाइट डिमांड, ये जो हमारा डिमांड है वो सिर्फ एक पार्टी का डिमांड नहीं है, पूरा कम्युनिटी का डिमांड है। महाराज एक र्यूमर है हाँ। कि नौथा बीजेपी के साथ जाने वाले हैं, ऐसा कुछ है? अगर र्यूमर है तो र्यूमर को सच बनाओ, हमारा डिमांड को पूरा करो, हम जाएंगे। अगर नहीं करोगे तो हम देखेंगे। कुछ लीडर बीजेपी में ज्वाइन किया। अरे जाने दो ना, पैसे के लिए किया। मैंने कल बात किया, जो गए थे मैंने कल बात किया, बोला बुबागरा मैं आपको बहुत प्यार करता हूँ लेकिन मेरा मजबूरी है। तो जाओ, मजबूरी से जाओ। कल जब आपका बेटा नौकरी करेगा और गाली खाएगा और थप्पड़ खाएगा, तब वही लीडर इलेक्शन का पहले वापस आएगा और बोलेगा बुबागरा गलती हो गया। जिनको टिकट नहीं मिला वो गए, जिनको पैसा चाहिए वो जा रहे। जाने दो, कोई फर्क नहीं पड़ता। हम अपना लोगों को धोखा नहीं देंगे। विदाउट कंडीशन मैं नहीं जाने वाला। और मैंने उस दिन सुना मंच में शुक्ला बैठा है, मंच में आईपीएफटी का लीडर बैठा है और बीजेपी का स्टेट प्रेसिडेंट बोल रहा त्रिपुरा लैंड नहीं मिलेगा। हमको तो शर्म लगता है। यही बात एनसी देव वर्मा के सामने किसी का हिम्मत नहीं होता बोलने का, मेवाड़ के सामने किसी का हिम्मत नहीं होता। आज ये लोग हिम्मत से बोल रहे हैं। आईपीएफटी को भी समझना चाहिए, अपना कोर आइडियोलॉजी से कभी ना हटो। बीजेपी ने मंदिर का आइडियोलॉजी से कभी नहीं हटा, कश्मीर का आइडियोलॉजी नहीं हटा, इसके लिए आज पावर में। जिस दिन आप अपना कोर आइडियोलॉजी से हट जाओगे उस दिन आपका काउंटडाउन खत्म होने के लिए शुरू हो जाएगा। हम भाई चीज़ हर जगह में होगा। अगर आप प्यार से सबको चांस देंगे, स्पेस देंगे, जगह देंगे, सम्मान देंगे, लोग प्यार से काम करेंगे। अगर आप लोगों को दबाएंगे तो लोग, जनता, पब्लिक उठेगी। और महाराज 2 दिन पहले नड्डा जी आए थे, उन्होंने एक भाषण में बोला है कि त्रिपुरा में 5.5 साल में बीजेपी का जब सरकार बना तो जनजाति के लिए बहुत कुछ हुआ है। तो उसके ऊपर आपका क्या रिएक्शन? हुआ है तो हुआ होगा, इसके लिए इतना कम सीट्स मिला जनजाति एरिया में। अगर जनजाति एरिया में बहुत काम किया होता तो जनजाति एरिया में इतना कम सीट्स क्यों मिलता? मुझसे अलायंस करने के लिए क्यों बात करते? काम आपने किया है द्रौपदी मुर्मू को राष्ट्रपति बनाकर, हम इज्जत करते हैं। नड्डा जी आए, उन्होंने अपना पार्टी का बात रखा है, हम नड्डा जी का भी इज्जत करते हैं। उन्होंने अपना पार्टी का बात किया है। अगर उनको जनजाति के लिए बात करना है तो जो इलेक्शन के पहले उन्हीं का, बीजेपी का घोषणा पत्र था कि हम मैक्सिमम ऑटोनॉमी देंगे, हम 125th अमेंडमेंट पास करेंगे, हम डायरेक्ट फंडिंग देंगे, हम ट्राइबल यूनिवर्सिटी खोलेंगे, बहुत वादा किया था। कीजिए, करिए ना, कौन रोक रहा है? मैं तो नहीं रोक रहा हूँ। लेकिन यहाँ में बहुत लोग हैं जो इलेक्शन के पहले त्रिपुरा को बड़ा बड़ा बात करते हैं, नेशनल पार्टी में आ जाओ सब मिलेगा, नेशनल पार्टी में आ जाओ सब आपके हाथ में आएगा। इलेक्शन खत्म, अभी जो उनका प्रॉमिस है, मेरा प्रॉमिस को छोड़ दीजिए, उनका प्रॉमिस को पूरा कीजिए ना। उनका प्रॉमिस को क्यों नहीं पूरा करते? नहीं करेंगे, क्योंकि ये लोग हमें सेकंड क्लास सिटीजन समझते हैं। और आपका जो डिमांड था ग्रेटर त्रिपुरा लैंड का डिमांड जब तक त्रिपुरा जिंदा है उनके दिल के अंदर रहेगा। आज नहीं मिला है, कल नहीं मिलेगा, परसों मिलेगा, लेकिन एक ना एक दिन मिलेगा। ये हमारा पार्टी का कोर आइडियोलॉजी है। मैं बीजेपी का कोर आइडियोलॉजी को मैं मजाक नहीं उड़ाता हूँ।
वो भी हमारा कोर आइडियोलॉजी का मजाक ना उड़ाए। ये IPFT नहीं है कि पावर में आने के बाद चुप बैठ जाएगा। हमारा जो डिमांड है वो रहेगा। आज नहीं मिला, कल नहीं मिला, परसों नहीं मिला, एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरा लैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है। ये डिमांड हमारे दिल के अंदर है, क्योंकि हमको लगता है कि हमारा ही राज्य में हमको अपने भाषा में एग्जाम्स लिखना नहीं दिया जाता है। हमारे राज्य में हमारा बेइज्जती होता है। हमारे राज्य में हमें गरीब रखा जाता है। तो ये डिमांड रहेगा। और जो जनजाति मोर्चा का लीडर है उनको बोलिए कि हम ये जो फाइट डिमांड, ये जो हमारा डिमांड है वो सिर्फ एक पार्टी का डिमांड नहीं है, पूरा कम्युनिटी का डिमांड है। महाराज एक ह्यूमर है हाँ। कि नौथा बीजेपी कॉन्फ्रेंस था, किस विषय पे चर्चा हुआ? नहीं, ये ऑल इंडिया का था, सब पार्टी से लोग आए थे। मैंने भी वहाँ में बात किया था अपने एक वहाँ में हमारा जो ड्रेसिंग होता था, तो मैंने भी इंडिया 2047 में बात किया। लेकिन ये जो कॉन्फ्रेंस था यहाँ में पूरे इंडिया से MLAs, कांग्रेस से, बीजेपी से, दूसरे पार्टी से, आंचलिक पार्टी से, आम आदमी पार्टी से, DMK से, सब लोग आए थे, शिवसेना से भी थे। तो हम लोग सब लोग का एक कॉन्फ्रेंस था कि हम हिंदुस्तान को आगे कैसा ले जा सकते हैं और हम आने वाले दिन में डेमोक्रेसी को कैसा स्ट्रॉन्ग कर सकते हैं, इसके लिए हमारा कॉन्फ्रेंस था। अच्छा लगा कि एक पहले बार आंचलिक पार्टी 10 MLAs लेकर वहाँ गए। हमने भी अपना बात रखा और सब लोग त्रिपुरा में शायद बहुत लोग हम लोगों को वो सम्मान नहीं देते हैं, लेकिन पूरे दूसरे महाराष्ट्र में जो मुझे दिखाई पड़ा कि सब लोग बात कर रहे हैं कि एक छोटा सा आंचलिक पार्टी कैसा इतना बड़ा बन गया है। तो हमें शायद अगरतला से बाहर ज़्यादा सम्मान महाराष्ट्र और रेस्ट ऑफ इंडिया में मिल रहा है। महाराज दूसरे की बात है कि आज हियरिंग भी था। हाँ, वो कोर्ट का मैटर है, वो उन्होंने शायद लिस्टिंग में वहाँ में कुछ टेक्निकल है, शायद कल हो जाए, परसों हो जाए, लेकिन लिस्टिंग तो होगा। और विलेज काउंसिल इलेक्शन हमको चाहिए। अगर विलेज काउंसिल इलेक्शन वो हमें नहीं देंगे तो मैंने पहले भी कहा है और मैं अभी भी बोलता हूँ कि अब ज़्यादा टाइम नहीं रहा कि गाँव का हर तिपरासा आंदोलन में आ जाएगा, क्योंकि विलेज काउंसिल इलेक्शन मौथा का इलेक्शन नहीं है, ये उनका अधिकार का इलेक्शन। आपने अगरतला में इलेक्शन करा दिया, आपने बाई इलेक्शन करा दिया, आपने असेंबली इलेक्शन करा दिया। विलेज काउंसिल इलेक्शन पहले आपने कहा कि कोरोना है इसके लिए नहीं करा रहे, उसके बाद कहा कि म्यूनिसिपल के बाद कराएंगे, उसके बाद कहा कि असेंबली के बाद कराएंगे। उस समय कहा गया कि क्योंकि ब्रू वोटर्स को नहीं रखा गया था इसी के लिए नहीं हुआ। उन्होंने डिले जानबूझ के कराया है, क्योंकि वो चाहते हैं कि तिपरासा को गरीब बनाकर मजबूर करके तब सरकार में तोड़ के लाए। लेकिन तिपरासा इतना कमज़ोर नहीं है। महाराजा अपने लिए फाइट नहीं कर रहा है, महाराजा अपने जाति के लिए फाइट कर रहा है। और इस बार अगर हमें पॉजिटिव रिजल्ट नहीं मिला तो हर तिपरासा कोई भी पार्टी का हो वो ज़मीन में आएगा और डिमांड करेगा। हमारे संग बहुत खिलवाड़ किया गया है। हमको कॉकबॉरोक लिखना है रोमन स्क्रिप्ट में, वो बोलते कि अलाउ नहीं करेंगे। हमें चाहिए विलेज काउंसिल में, वो बोलते नहीं करेंगे। हमको सेकंड क्लास सिटीजन समझ के रखा है त्रिपुरा में। आप जितना दबाओगे उतना लोग उठेंगे। ये सिर्फ मेरा यहाँ त्रिपुरा का बात नहीं है, आपने मणिपुर में भी देखा क्या हुआ। वही चीज़ हर जगह में होगा अगर आप प्यार से सबको चांस देंगे। एक ना एक दिन तो मिलेगा। और ये ग्रेटर त्रिपुरा लैंड हिंदुस्तान का कॉन्स्टिट्यूशन का बाहर का डिमांड नहीं है। ये डिमांड हमारे दिल के अंदर है, क्योंकि हमको लगता है कि हमारा ही राज्य में हमको अपने भाषा में एग्जाम्स लिखना नहीं दिया जाता है। हमारे राज्य में हमारा बेइज्जती होता है, हमारे राज्य में हमें गरीब रखा जाता है। तो ये डिमांड रहेगा। और जो जनजाति मोर्चा का लीडर है उनको बोलिए कि हम ये जो फाइट डिमांड, ये जो हमारा डिमांड है वो सिर्फ एक पार्टी का डिमांड नहीं है, पूरा कम्युनिटी का डिमांड है। महाराज एक ह्यूमर है हाँ। कि नौथा बीजेपी के साथ जाने वाले हैं, ऐसा कुछ है? अगर र्यूमर है तो र्यूमर को सच बनाओ, हमारा डिमांड को पूरा करो, हम जाएंगे। अगर नहीं करोगे तो हम देखेंगे। कुछ लीडर बीजेपी में ज्वाइन किया। अरे जाने दो ना, पैसे के लिए किया। मैंने कल बात किया, जो गए थे मैंने कल बात किया, बोला बुबागरा मैं आपको बहुत प्यार करता हूँ, लेकिन मेरा मजबूरी है। तो जाओ, मजबूरी से जाओ। कल जब आपका बेटा नौकरी करेगा और गाली खाएगा और थप्पड़ खाएगा, तब वही लीडर इलेक्शन का पहले वापस आएगा और बोलेगा बुबागरा गलती हो गया।
जिनको टिकट नहीं मिला वो गए, जिनको पैसा चाहिए वो जा रहे, जाने दो, कोई फर्क नहीं पड़ता। हम अपना लोगों को धोखा नहीं देंगे, विदाउट कंडीशन मैं नहीं जाने वाला। और मैंने उस दिन सुना मंच में शुक्ला बैठा है, मंच में IPFT का लीडर बैठा है और बीजेपी का स्टेट प्रेसिडेंट बोल रहा त्रिपुरा लैंड नहीं मिलेगा। हमको तो शर्म लगता है। यही बात NC देवबर्मा के सामने किसी का हिम्मत नहीं होता बोलने का, मेवाड़ के सामने किसी का हिम्मत नहीं होता। आज ये लोग हिम्मत से बोल रहे हैं। IPFT को भी समझना चाहिए, अपना कोर आइडियोलॉजी से कभी ना हटो। बीजेपी ने मंदिर का आइडियोलॉजी से कभी नहीं हटा, कश्मीर का आइडियोलॉजी नहीं हटा, इसके लिए आज पावर में। जिस दिन आप अपना कोर आइडियोलॉजी से हट जाओगे उस दिन आपका काउंटडाउन खत्म होने के लिए शुरू हो जाएगा। हम भाई चीज़ हर जगह में होगा। अगर आप प्यार से सबको चांस देंगे, स्पेस देंगे, जगह देंगे, सम्मान देंगे, लोग प्यार से काम करेंगे। अगर आप लोगों को दबाएंगे तो लोग, जनता, पब्लिक उठेगी। और महाराज 2 दिन पहले नड्डा जी आए थे, उन्होंने एक भाषण में बोला है कि त्रिपुरा में 5.5 साल में बीजेपी का जब सरकार बना तो जनजाति के लिए बहुत कुछ हुआ है, तो उसके ऊपर आपका क्या रिएक्शन? हुआ है तो हुआ होगा, इसके लिए इतना कम सीट्स मिला जनजाति एरिया में। अगर जनजाति एरिया में बहुत काम किया होता तो जनजाति एरिया में इतना कम सीट्स क्यों मिलता? मुझसे अलायंस करने के लिए क्यों बात करते? काम आपने किया है द्रौपदी मुर्मू को राष्ट्रपति बनाकर, हम इज्जत करते हैं। যোগাযোগের ঠিকানা BD মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং PM অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে।
প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার কংগ্রেস জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ
যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওখান থেকে তাই করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশে দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় টেস্ট রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে তাদের মধ্যে, এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%। টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর শ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল করে সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটি/জেটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটি/জেটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটি/জেটি
উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতিবিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসপিসি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, কখনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে।
আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলর কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন। অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেইগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব।
যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হচ্ছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ডিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%। টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি এটা তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কিন্তু তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এই এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানে সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তফসিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন। অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণ বিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন।
আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো। এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে। বিটারবন, মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর, রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে। বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন বলেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যেতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা
ইয়ে করছে, করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ডওভার করছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলিয়াই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, আপনার ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর শ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ, বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি।
ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা, 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করেনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কখনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া নিয়ে আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ি গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। আমি পরে কাজ করাই, ওদের সিস্টেম খুব ভালো। এই যে দেখুন এখন প্রচন্ড গরম, আমি বসে এখানে ফ্যান চালিয়ে সার্ভিসের ব্যাপারে বলার নেই, একদম দারুণ সার্ভিস। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, তো এখানে সার্ভিস পাইনি, খুব ভালো ওরা। এইবার স্টাফদের ব্যবহার ওদেরকে দিয়ে ভালো মানে ভালো কাজ করানো যায়, খুব ভালো। এখানে সবাইকে বলবো এখানে এসে কাজ করতে। থ্যাংক ইউ। সিলেকশন তো ভালো, আমি এনে কাজ করতেছি যখন থেকে এটা শুনছে বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে চিনি, তাইনের টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওদিকে তাইনের যখন পরিচয় তার কাছে আমি কাজ করতেছি, ভালো হয়েছে তাইনের কি কাজ করতেছি, এক কাজ করতেছি, খুব ভালো কাজ হয়। আমি নিজে 12 বছর ধরে কাজ করতে পারি, কাজ একদম নিট এন্ড ক্লিয়ার হলো। যোগাযোগ ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474
আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছে ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন।
আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো। এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে। বিটারবন, মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর, রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে। বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নম্বর 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা
ইয়ে করছে, করার পর আমরা খবর দিচ্ছি, তখন গিয়ে আমরা কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, আপনার ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান এই নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি।
ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বন্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে।
এখন ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি এবং মানুষের যে আমরা কি চিন্তায় আমরা চলি সেটা কিন্তু আজকে বিশ্বের কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন 21শে জুন আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে 21শে জুন যে আন্তর্জাতিক যোগা দিবস পালন হচ্ছে, সেটা কিন্তু প্রথম যখন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল তখন কিন্তু অনেকে সেটাকে মানতে পারেনি, অনেকে মুসলিম কান্ট্রিতে সেটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু পরবর্তী সময়ে যখন বুঝলো এটা নিজের জন্য করা উচিত, এটার মধ্যে ধর্মের কোনো স্থান নেই। তো এই যে বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে যেভাবে উনি এখন তুলে ধরেছেন, সত্যিই এখন একটা ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু এখন চলে আসছে। আজ আমাদের মাঝে এই মঞ্চ আলোকিত করে রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর। আগামী 27শে জুন পর্যন্ত চলবে এই মঞ্চে। আমরা সমস্ত অতিথিবর্গদের অনুরোধ জানাবো আপনারা দয়া করে আপনাদের অতিথির আসন অলঙ্কৃত করবেন। আগামী 9 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এই মঞ্চে। এই সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হচ্ছে। মায়েদের কাছে জোরদার অনুধ্বনি চাইব। থেকে বলতে হবে যে মেলা ঘরে আজকে আপনাদের এই সিপাহীজলা ডিস্ট্রিক্টে এই ধরনের যে ঐতিহ্য এবং তার যে পরম্পরা সেটা আপনারা বজায় রেখেছেন। এখানে বহু দোকানিরাও এখানে এসেছেন, তারা পয়সা এখানে জমিয়েছেন। তো সেটা চলবে 9 দিন ব্যাপী এবং এতে করে আমরা একটা আনন্দের যে মুহূর্ত সারা বছর ধরে আমরা যেটা বসে থাকি, যে মেলা ঘরের যে এই রথযাত্রা এখানে না, আগরতলা জগন্নাথ বাড়ির থেকেও সেই রথযাত্রা হয়, ইস্কন থেকেও হয়, সারা প্রদেশে এখন রথযাত্রা হয়ে থাকে। শুধু তাই নয়, ইস্কনের কারণে আজকে সারা ভারত পৃথিবীর মধ্যেও এই রথযাত্রা হয়। মানুষ কিন্তু প্রচুর আমাদের যারা জাতি জনজাতি সবার মধ্যেই এই কৃষ্টি সংস্কৃতি ভরপুর। এবং গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, বিশেষ করে যারা আমাদের জনজাতি এলাকায়। আমি এখানে 19টা জনজাতি আমাদের যে জনজাতি গোষ্ঠী আছে তাদের যে কৃষ্টি সংস্কৃতি সত্যিই না গেলে সেটা বোঝা যায় না। এখানে যারা এখানে আছেন নিশ্চয়ই আপনাদেরও সেই বিষয়ে কিছুটা আঁচ আছে, কিন্তু এতে করে আমাদের কিন্তু গর্ববোধ হওয়ার কথা। তো তার মধ্যে যেটা আমাদের বিধায়ক মহোদয় বলেছেন যে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তো এখানে সত্যিই সেটা কিন্তু তার যথার্থতা আছে। আমাদের যে সরকার, এই সরকার আসার পর আমি দেখতে পাচ্ছি গত পরশু দিনে আমি সন্ধ্যের সময় যখন বেরিয়েছি 4-5টা জায়গায় আমি কালী পুজোতে যেতে হয়েছে। তো এইরকম দৃশ্য কিন্তু আগে আমরা দেখতে পাইনি। মানুষ ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব না, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন, আমেরিকা যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন প্রদেশে উনি যাচ্ছেন, রাজনীতিতে ভাষণ দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি ওনাকে দেখবেন যে ভগবানের প্রতি ওনার যে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি ওনার যে নিষ্ঠার সাথে তাকে মনে করা, ওনাকে তাকে চিন্তা করা, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে আমরা দেখি। তো সেইভাবে আমরাও এখন সেই দিশায় আমরা চলছি। অভিনন্দন জানাচ্ছি আমি। এখানে আলোচনা এখানে রাখাও হয়েছে, আমি আর বিশেষ কিছু বলবো না, 2-4টি কথা বলে আমি শেষ করব। একটা হচ্ছে, আমি গত বছরও এখানে এই মেলা উদ্বোধন করতে এসেছিলাম এবং আজকে আবার এখানে আসতে পারে আপনাদের সাথে আবার এই মেলাতে এবং উৎসবে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। অত্যন্ত ভালো লাগছে এখানে আসার পর।
এবং মেলাগড়ের এই রথ যে যাত্রা সেটা কিন্তু শুধু আগরতলা বা ত্রিপুরাতেই শুধু সবাই জানে না, ত্রিপুরার বাইরেও অনেক লোক এবং ইভেন বাংলাদেশের লোকরা এখানে ইতিকথা যদি আমরা জানি তাহলে বাংলাদেশের কিভাবে বিগ্রহ তার স্থাপন হয়েছে এখানে প্রচুর এই বিষয়ে সবাই আপনারা জানেন। তো বাংলাদেশ থেকে এখানে লোক আসেন, বিশিষ্ট যে বিভিন্ন জায়গার থেকে এখানে লোক আসেন। সবাইকে যারাই উপস্থিত আছেন আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি এবং মানুষের যে আমরা কি চিন্তায় আমরা তুলি সেটা কিন্তু আজকে বিশ্বের কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন 21শে জুন আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে 21শে জুন যে আন্তর্জাতিক যোগা দিবস পালন হচ্ছে, সেটা কিন্তু প্রথম যখন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল তখন কিন্তু অনেকে সেটাকে মানতে পারেনি, অনেকে মুসলিম কান্ট্রিতে সেটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু পরবর্তী সময়ে যখন বুঝলো এটা নিজের জন্য করা উচিত, এটার মধ্যে ধর্মের কোনো স্থান নেই। তো এই যে বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে যেভাবে উনি এখন তুলে ধরেছেন, সত্যিই এখন একটা ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু এখন চলে আসছে। আজ আমাদের মাঝে এই মঞ্চ আলোকিত করে রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর। আগামী 27শে জুন পর্যন্ত চলবে এই মঞ্চে। আমরা সমস্ত অতিথিবর্গদের অনুরোধ জানাবো আপনারা দয়া করে আপনাদের অতিথির আসন অলঙ্কৃত করবেন। আগামী 9 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে এই মঞ্চে। এই সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হচ্ছে। মায়েদের কাছে জোরদার অনুধ্বনি চাইব। থেকে বলতে হবে যে মেলাঘরে আজকে আপনাদের এই সিপাহীজলা ডিস্ট্রিক্টে এই ধরনের যে ঐতিহ্য এবং তার যে পরম্পরা সেটা আপনারা বজায় রেখেছেন। এখানে বহু দোকানিরাও এখানে এসছেন, তারা পয়সা এখানে জমিয়েছেন। তো সেটা চলবে 9 দিন ব্যাপী এবং এতে করে আমরা একটা আনন্দের যে মুহূর্ত সারা বছর ধরে আমরা যেটা বসে থাকি যে মেলাঘরের যে এই রথযাত্রা, এখানে না আগরতলা জগন্নাথ বাড়ির থেকেও সেই রথযাত্রা হয়, ইস্কন থেকেও হয়, সারা প্রদেশে এখন রথযাত্রা হয়ে থাকে। শুধু তাই নয়, ইস্কনের কারণে আজকে সারা ভারত পৃথিবীর মধ্যেও এই রথযাত্রা হয়। মানুষ কিন্তু প্রচুর আমাদের যারা জাতি জনজাতি সবার মধ্যেই এই কৃষ্টি সংস্কৃতি ভরপুর। এবং গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি, বিশেষ করে যারা আমাদের জনজাতি এলাকায়। আমি এখানে 19টা জনজাতি আমাদের যে জনজাতি গোষ্ঠী আছে তাদের যে কৃষ্টি সংস্কৃতি সত্যি না গেলে সেটা বোঝা যায় না। এখানে যারা এখানে আছেন নিশ্চয়ই আপনাদেরও সেই বিষয়ে কিছুটা আঁচ আছে, কিন্তু এতে করে আমাদের কিন্তু গর্ববোধ হওয়ার কথা। তো তার মধ্যে যেটা আমাদের বিধায়ক মহোদয় বলেছেন যে বাঙালিদের 12 মাসে 13 পূজন পার্বণ, তো এখানে সত্যি সেটা কিন্তু তার যথার্থতা আছে। আমাদের যে সরকার, এই সরকার আসার পর আমি দেখতে পাচ্ছি গত পরশু দিনে আমি সন্ধ্যের সময় যখন বেরিয়েছি 4-5টা জায়গায় আমি কালী পুজোতে যেতে হয়েছে। তো এইরকম দৃশ্য কিন্তু আগে আমরা দেখতে পাইনি। মানুষ ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব না, সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা দেখেছেন
আমেরিকা যাচ্ছেন, বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন প্রদেশে উনি যাচ্ছেন, রাজনীতিতে ভাষণ দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি উনাকে দেখবেন যে ভগবানের প্রতি উনার যে শ্রদ্ধা এবং ভগবানের প্রতি উনার যে নিষ্ঠার সাথে তাকে মনে করা, তাকে চিন্তা করা, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে আমরা দেখি। তো সেইভাবে আমরাও এখন সেই দিশায় আমরা চলছি। অভিনন্দন জানাচ্ছি আমি। এখানে আলোচনা এখানে রাখাও হয়েছে, আমি আর বিশেষ কিছু বলবো না, 2-4টি কথা বলে আমি শেষ করব। একটা হচ্ছে, আমি গত বছরও এখানে এই মেলা উদ্বোধন করতে এসেছিলাম এবং আজকে আবার এখানে আসতে পারে আপনাদের সাথে আবার এই মেলাতে এবং উৎসবে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। অত্যন্ত ভালো লাগছে এখানে আসার পর। এবং মেলাঘরের এই রথ যে যাত্রা, সেটা কিন্তু শুধু আগরতলা বা ত্রিপুরাতেই শুধু সবাই জানে না, ত্রিপুরার বাইরেও অনেক লোক এবং ইভেন বাংলাদেশের লোকরা এখানে ইতিকথা যদি আমরা জানি, তাহলে বাংলাদেশের কিভাবে বিগ্রহ তার স্থাপন হয়েছে, এখানে প্রচুর এই বিষয়ে সবাই আপনারা জানেন। তো বাংলাদেশ থেকে এখানে লোক আসেন, বিভিন্ন জায়গার থেকে এখানে লোক আসেন। সবাইকে, যারাই উপস্থিত আছেন, আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন ভারতবর্ষের যে তার কৃষ্টি সংস্কৃতি এবং মানুষের যে আমরা কি চিন্তায় আমরা চলি, সেটা কিন্তু আজকে বিশ্বের কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন 21শে জুন আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে 21শে জুন যে আন্তর্জাতিক যোগা দিবস পালন হচ্ছে, সেটা কিন্তু প্রথম যখন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল তখন কিন্তু অনেকে সেটাকে মানতে পারেনি, অনেকে মুসলিম কান্ট্রিতে সেটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু পরবর্তী সময়ে যখন বুঝলো এটা নিজের জন্য করা উচিত, এটার মধ্যে ধর্মের কোনো স্থান নেই। তো এই যে বিষয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে, ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে যেভাবে উনি এখন তুলে ধরেছেন, সত্যিই এখন একটা ফিল গুডের যে বিষয়, সেটা কিন্তু এখন চলে আসছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন, আমাদের নেতৃবৃন্দরা তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই করেছে, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশে দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করেছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা কোথেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা
ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। আর রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয় রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা থেকে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনার যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময় সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি, কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন হচ্ছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা এন্টার করেছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকের কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলি এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের বিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা,
ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর ঐশ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বন্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন করেছে তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলেই জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ডওভার করেছি। তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় টেস্ট রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা
ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক STGT উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন STGT উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার STGT উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা STGT পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু STGT রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বন্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি এটা তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের বোঝাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের STGT কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা STGT ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন BD মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময় সময় পদক্ষেপ নিয়েছে, সেগুলো নিয়ে কিছুক্ষণ মধ্যে আমাদের আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3টা-4টার দিকে আমরা রান্না করেছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের বিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাসের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা
ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতিবিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্ত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কিন্তু রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। কিসের স্মার্ট সিটি? কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি, যখন থেকে এটা শুরু হয়েছে বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলেই জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হচ্ছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে
পড়াশোনা পঠন পাঠনের ব্যবস্থা ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটাই এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক STGT উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন STGT উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার STGT উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা STGT পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু STGT রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের বোঝাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের STGT কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা STGT ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে গেছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনার যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছে ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখন সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।
मल्लिकार्जुन खड़गे जी जिंदाबाद, सोनिया गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद। ब्यूरो रिपोर्ट, त्रिपुरा न्यूज 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474।
9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশে দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যেতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ডওভার করছি। তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলি এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ডিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন,
তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে, অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছে, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর শ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়ম মতো যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়, কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কিন্তু তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া নিয়ে আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে,
আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন, পিএম যে স্কিমটি আছে, এই স্কিমের পরিকল্পনা, জনতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তৃত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের কমিউনিটি ওয়ার্ডের কাউন্সিলর কীভাবে ওনাদের যে সংখ্যাগুলো সুখ আছেন তাদের মধ্যে সেই সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এক আলোচনা এবং সবাই স্থিত আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সবসময় যে পদক্ষেপ নিয়েছে সেগুলো কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শুরু হবে। রিপোর্ট, নিউজ 8। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব।
জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব
ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন হচ্ছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3-4টার দিকে আমরা এন্টার করেছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় টেস্ট রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা
এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে, অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়, কারণ আমাদের এখানে অনেকে অবাধিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এই
এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাদের আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণ বিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র, ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার
তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি, আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে
7 জন পাস করেছে, অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে, অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের বোঝাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে
প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসএসসি কোয়ালিফাই। তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, কোনো রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি। তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছে ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত
নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার দেব। জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র, ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন, মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো।
এই যে দেখুন না এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিচ্ছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ড ওভার করছি। 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে
অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%। টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল, তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন, তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর ঐশ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়।
কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিয়ে অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসএসসি কোয়ালিফাই। তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিদ্যুতের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সহিত তফসিলি জাতিগোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার প্রকল্পগুলো বাস্তবায়নের বিষয় নির্ধারিত করার জন্য আজকের এই মহাবলী জানা গেছে। এসসিতে বিভিন্ন স্কিম আছে, সুযোগ সুবিধার জন্য সরকার স্কিমগুলো ব্যবস্থা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিম আছে, এই স্কিমের কোনো পরিকল্পনা প্রবণতার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আজকে আলোচনা হয়। আমাদের আগরতলা পৌর নিগম 51টি ওয়ার্ড কাউন্সিলর লাগে, কোন ওয়ার্ডে যে এসি সংখ্যাগরিষ্ঠ লোক আছে ওনাদের মধ্যে সেই সুবিধাগুলো উঠাতে পারবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা উপস্থিত আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার কংগ্রেস জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুর এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ
যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশে দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3-4টার দিকে আমরা হ্যান্ড ওভার করছি। 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই তো কাছে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42 আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটি/জিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটি/জিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটি/জিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয়
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসপিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই। তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, কিন্তু রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনার যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের
রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ান, একটা গণ বিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ান। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বামকর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনের যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশে নেয় আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ, বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো
বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলা দেব। জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির।
ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পৌর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি, কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলেই অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলেই জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ড ওভার করছি। তো 5-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে
গাঁজা বলি এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ, বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না।
সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া নিয়ে আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের লোক পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তফসিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং PM অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময় সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো
রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে। বিটারবন, মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর, রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরবো। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাবো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশে দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন আমরা গিয়ে কেস আমরা থানার
একটাই হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা রান্না করেছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে।
আর নিয়ম মতো যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট, খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম। তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা, 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতিবিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসপিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি এটা তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমাদের পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তফসিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখন সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন। অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন।
আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো। এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে। বিটারবন, মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর, রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে। বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো, জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। কিসের স্মার্ট সিটি? কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিলি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের বলেছে, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলেই জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। স্টেশন থেকে এরকম বলে মাল যেতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা
ইয়ে করছে, করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হচ্ছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা হ্যান্ডওভার করেছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশ এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের পিডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছে। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি।
ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে। কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে যদি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসপিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে ওভারেজ হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের বোঝাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা এখানে আসি। বর্তমানে এই এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে থেকে চিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474।
9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছে ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন। অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে, পরিশ্রুত পানীয় জল নেই।
পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, বিশেষ স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাই যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনার তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে,
আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাতে 3টা-4টার দিকে আমরা রান্না করছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা কোথেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই প্রকাশ এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকে একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর ঐশ্রী দাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব প্রায় 1200 ক্লাব সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরই তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া নিয়ে আমরা বর্তমানে এজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো,
ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইন থেকে তাই পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে 12 বছর ধরে কাজ করি, গাড়ি কাজ একদম নিট এন্ড ক্লিয়ার। যোগাযোগের ঠিকানা টি মোটরস, আতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 70572044 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময় সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের
সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি, বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরের শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টা 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি, খুব ভালো ওরা। বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়, খুব ভালো এখানে। আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিলি, তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে।
পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিচ্ছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হচ্ছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা রান্না করছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললেই টকাছে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ের রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস ওনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং
বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তির পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যাও কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে যিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পাচ্ছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের বোঝাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কিন্তু তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া আমরা বর্তমানে এই এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে।
থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে থেকে চিনি। তাইনে আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকে কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি গাড়ি, কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখনো সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসি সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নবনিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন। অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আবারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট
বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে, ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে। বিশেষ স্মার্ট সিটি, কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাদের আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাদের মানে ওইখান থেকে তাদের যখন পরিচয়, তাদের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাদের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, একদম ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ।
তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলেই জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলেই জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনা তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3টা-4টার দিকে আমরা রান্না করছি, তো 5টা-8টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছে না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বলে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইল আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো ফলাফল করেছেন, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্টেট হয় তার মধ্যে 10 একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছে, গৌরব অর্জন করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছে, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছর শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং খুব সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে তিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, রকমের রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এইজ এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে
যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাই আমি অনেক আগে দিয়েছিনি, তাই আগে টাটা শোরুমে আসলো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন পরিচয়, তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি। খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিন, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভা বলে জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিদের যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখানে সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খারগেজি জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি, বাস্তব হচ্ছে স্মার্ট সিটিটা হচ্ছে শুধু প্রচারে ফ্লেক্সের মধ্য দিয়ে। আগরতলা শহরতলির বিভিন্ন জায়গায় পানীয় জলের সাংঘাতিক সমস্যা তৈরি হয়েছে। পরিশ্রুত পানীয় জল নেই, পানীয় জলের যে ট্যাপগুলো সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, কোনো মেনটেনেন্স নেই, ঠিক করার কেউ নেই। আগরতলা শহরের বিভিন্ন অলি গলি রাস্তাগুলো ভেঙে চৌচির হয়েছে, কেউ দেখার নেই। আগরতলা শহরের ছোট ড্রেনগুলো একদম পরিষ্কার হয় না, নোংরা আবর্জনায় থিতিয়ে যাচ্ছে প্রতিদিন। আগে আমরা দেখতাম টুয়েপের শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো, এলাকার ড্রেনগুলো রেগুলার সাফাই হতো, এখন এটা নেই, বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে স্মার্ট সিটি। বিদ্যুৎ আমরা লক্ষ্য করছি যে কোনো ঘোষণা ছাড়া 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজ্য সরকারের দিক থেকে কোনো জনগণের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য নেই। আগরতলা শহরতলির কয়েকটি ব্রিজ ভেঙে গেছে, বিটারবন মোল্লাপাড়া স্টিল ব্রিজ ভেঙে চৌচির, ওইদিকে দক্ষিণ জয়নগর রাজনগর এলাকার ব্রিজ ভেঙে গেছে, বলছে স্মার্ট সিটি। তাই আমরা নগর জীবনের এই সমস্যাগুলো নিয়ে পুর নিগমের মেয়র আজকে সময় দিতে পারলেন না, পরে যখন উনি সময় দেবেন ওনার কাছে গিয়ে আমরা এই দাবিগুলো জনগণের দাবিগুলো তুলে ধরব। যে স্মার্ট সিটি শুধু মুখে বললে হবে না, কাজের মধ্য দিয়ে স্মার্ট সিটি প্রমাণ করতে হবে। গতকাল 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলা শহর ভেনিস শহরে পরিণত হয়েছে, সে স্মার্ট সিটি। কাজেই আমরা মেয়রের কাছে পরবর্তী সময় এগুলো নিয়ে জানাব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে। আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করিয়েছি কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে মানে বলে কাজ করানো যায়। খুব ভালো এখানে, আমি সবাইকে বলবো এখানে এসে কাজ করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো ভালো। আমি এনে মনে করো কাজ করতেছি যখন থেকে এটা শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক আগে দিয়েছিনি, তাইনে আগে টাটা শোরুমে আসতো, তাইনের মানে ওইখান থেকে তাইনের যখন করেছে তাইনের কাছে আমি কাজ করতেছি। আমার গাড়ি 12 বছর হয়েছে, তাইনের থেকেই কাজ করতেছি, এক হাতে কাজ করতেছি, খুব ভালো মানে কাজ হয়। আমি নিজে মানে 12 বছর ধরে কাজ করতেছি, গাড়ি কাজ একদম নিট অ্যান্ড ক্লিয়ার, ভালো। যোগাযোগের ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474, 9612526874। সততাই আমাদের মূলধন।
গাঁজা পাচার করতে গিয়ে কমলাবতী এক্সপ্রেস থেকে গাঁজা সহ আটক 6 পাচারকারী। তেলিয়ামুড়াকে করিডোর হিসাবে ব্যবহার করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। মাঝে মাঝে পুলিশ এই ক্ষেত্রে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রে যে গাঁজা পাচারকারীরা সফলতার মুখ দেখছে তা কিন্তু সহজে অনুমেয়। রীতিমতো ফিল্মি কায়দায় চলন্ত ট্রেনে তেলিয়ামুড়া স্টেশন থেকে 6 জন বহিরাজ্যের গাঁজা পাচারকারী গাঁজা সহ উঠে যায় বলে অভিযোগ। কমলাবতী এক্সপ্রেস তেলিয়ামুড়া রেল স্টেশনে থামে না, কিন্তু না থামলেও অভিজ্ঞ গাঁজা পাচারকারীরা চলন্ত এই ট্রেনের মধ্যে রীতিমতো ফিল্মি কায়দায় উঠে যায়। কিন্তু বিষয়টা কোনোভাবেই দৃষ্টি এড়ায়নি আরপিএফ। তারপরে আরপিএফ এর জওয়ানরা চলন্ত ট্রেনের মধ্যে গাঁজা পাচারকারীদের শনাক্ত করে এবং পরবর্তী সময়ে আগরতলা গিয়ে তাদেরকে আটক করে বলে জানা গেছে। যেহেতু ঘটনাটি তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে সংঘটিত হয়েছে, তাই আরপিএফ এর তরফ থেকে তেলিয়ামুড়া থানার পুলিশকে অবগত করা হলে পুলিশ গাঁজা পাচারকারীদের আটককৃত গাঁজা সহ তেলিয়ামুড়া থানায় শেষ রাতের দিকে নিয়ে আসে বলে জানা গেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী গোটা ঘটনার তদন্ত চলছে। আটককৃত গাঁজার বাজার মূল্য 2.5 লক্ষাধিক টাকা হবে বলে অনুমান। এদিকে প্রশ্ন উঠছে, আরপিএফ গোটা বিষয়টা তদারকি করছে। আরপিএফ এর জওয়ানরা যথেষ্ট তীক্ষ্ণতার সাথে গাঁজা পাচারকারীদের গাঁজা সহ আটক করতে সমর্থ হলেও সংশ্লিষ্ট রেল স্টেশনে যারা দায়িত্বে থাকছেন তাদের ভূমিকা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। অনেকাংশেই দাবি উঠছে হয়তোবা তাদের সাথে গোপন বোঝাপড়ার ভিত্তিতে এরকম পাচার কাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। আমরা স্টেশন থেকে এরকম বলে মাল যাইতে আসলো, তো আরপিএফ পার্টি ট্রেনের ডিউটি থাকা অবস্থায় তারা দেখছে, দেখার পরে রানিং ট্রেনে তারা আর এখানে নামাইতে পারছে না, তারা ওইখানে গিয়ে মালটা আগরতলা ইয়ে করছে। করার পর আমরা খবর দিয়েছি, তখন গিয়ে আমরা গিয়ে কেস আমরা থানাতে হয়েছে, আমরা গিয়ে এটা ইয়েটি আনছি। ঘটনা হয়েছে ভোররাত্রে 3-4টার দিকে আমরা রান্না করেছি, তো 5-7টার দিকে আমরা 5:30টার সময় কেস রেজিস্টার করছি। তারা প্রত্যেকে কই ডিটেলস এখনও পাইছি না, তবে খুব সম্ভব তারা তো রানী কমলাবতী ট্রেনে আগরতলা যেতে গাঁজা বললে এই প্রকাশে এনে আপনার 35 প্যাকেটে 48 কেজি, ব্যাগ হইলেও আপনার 6টা ব্যাগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানী কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবছরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান শীর্ষক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বগণ। দিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা পালন করার জন্য আহ্বান রাখেন। কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভালো ফলাফল করেছে, তাদের মধ্যে এই ছাত্রছাত্রীদের মধ্যে সম্বর্ধনা তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আমাদের 24 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুকুমার সাহা, প্রধান শিক্ষক, আমাদের ইডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি খুব সৌভাগ্যবান যে নয়বনমালীপুর এলাকায় এরকম একটা বিদ্যালয়ে রয়েছে যেখানে প্রায় মাধ্যমিকে আপনারা জেনে খুশি হবেন 97.11%, টোটাল 104 জন মাধ্যমিকে ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশন 50 জন, সেকেন্ড ডিভিশন 44 জন, আর থার্ড ডিভিশনে 7 জন পাস করেছে। অর্থাৎ রেজাল্ট যদি আমরা দেখি 97.11% এই স্কুলে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন। এবং তার মধ্যে সবচেয়ে রেকর্ড যেটা, এই বিদ্যালয় থেকেই একজন বোর্ডে যে স্ট্যান্ড হয় তার মধ্যে 10th একজন আমাদের এই স্কুল থেকে, এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন, গৌরব অর্জন করেছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টোটাল 148 জন ছাত্রছাত্রী ছিলেন। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 101, সেকেন্ড ডিভিশনে 42, আর থার্ড ডিভিশনে 4 জন পাস করেছে। অর্থাৎ পাশের হার 99% এখানে উত্তীর্ণ হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদেরকে যে তারা কৃতিত্বের সঙ্গে আমাদের এই বিদ্যালয়ে পড়াশোনা, পঠন পাঠনের ব্যবস্থা
ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যেভাবে নিষ্ঠার সঙ্গে এখানে কাজ করছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রক্তদান শিবিরে উপস্থিত মন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস বরাবরই সামাজিক ক্ষেত্রে ইতিবাচক মানসিকতার জন্য প্রশংসিত হয়ে আসছেন। প্রতি বছরই নিয়ে এবছরও শ্রীদাস সোনার ছেলে বিপ্রজিৎ দাসের 10ম জন্মবার্ষিকী উপলক্ষে নিজ উদ্যোগে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত যেমন ছিলেন, জিকির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী শ্রী রায় এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং বিপ্রজিতের একটা সমৃদ্ধিশালী ভবিষ্যতের কামনা করেছেন। পাশাপাশি মন্ত্রী দাবি করছেন, যদি রাজ্যের সমস্ত অংশ বিশেষ করে সবকটা ক্লাব রক্তদান কর্মসূচিগুলোকে ক্যালেন্ডার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে, তাহলে আগামী দিনে রাজ্যের মধ্যে রক্তের আর ক্রাইসিস থাকবে না। দিনের এই রক্তদান শিবিরে তনয় দাসের আহ্বানে রক্তদাতাদের অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। অত্যন্ত ভালো এবং সুন্দর উদ্যোগ। বাচ্চার জন্মদিনে আজকে রক্তদান হচ্ছে। রিয়েলি এই জুন মাসটা আপনারা জানেন পরিবেশ দিবস আমরা সবাই 5 জুন মানিয়েছি। ওই মানানোর জন্য মানানো হয়, নতুবা 50 বছর পূর্তি পরেও যদি আরও আমরা বলি বৃক্ষ লাগাতে হবে, কারণ আপনারা যদি দেখুন আশপাশে যে ধরনের গাছ আছে ঠিক সেভাবে নেই। রক্তদানটা এরকম প্রতিনিয়ত দেখবেন সরকারি উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ সবাই রক্তদানটা করে, আর নিয়মিত যদি করে তাহলে আমাদের রাজ্যে অনেকগুলো ক্লাব, প্রায় 1200 ক্লাব, সবাই যদি প্রত্যেক বছর আমাদের 35-40 হাজার ইউনিট রক্ত হলেই আমাদের রাজ্যে সাফিসিয়েন্ট। খুব ছোটো রাজ্য, জনসংখ্যা কম, তো সেইভাবে যদি সব অর্গানাইজেশনগুলো করে আর 15-20 ইউনিট রক্ত কালেকশন করে তাহলে আর প্রয়োজনটা থাকে না। সবাই করে না, ওই 1-2 বার করে তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার যে উদ্যোগটা 10 বছরের বাচ্চা 10 বছরে যিনি করছেন, প্রত্যেক বছর করছেন, ওনাকে সাধুবাদ জানাই এবং খুব ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কিছুদিন পরপরই নিজেদের চাকুরির দাবিতে সরব হয়ে রাজ্যের একটা বিরাট সংখ্যক এসটিজিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা এবার সম্মিলিতভাবে রাজধানী সিটি সেন্টারের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পোস্টার হাতে করে নিয়ে চাকুরির দাবিতে সরব হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলেন এসটিজিটি উত্তীর্ণরা। সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীদের তরফ থেকে দাবি করা হয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলোর মধ্যে যথেষ্ট শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও সরকার এসটিজিটি উত্তীর্ণদের নিয়োগ করছে না। আজকের এই সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি থেকে তারা আরও একবার রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অনতি বিলম্বে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করে তাদেরকে নিয়োগ করা হয় সে বিষয়ে দাবি জানান। এখন আমরা এসটিজিটি পরীক্ষা দিয়েছি, প্রায় 7-8 মাস হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ করিনি। আমাদের আগে টেট পরীক্ষা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কিন্তু এসটিজিটির রেজাল্ট এখন পাবলিশ করা হয়নি এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াটাও বদ্ধ হয়ে রয়েছে। আমি সরকারের কাছে ভিক্ষা চাইছি যে অতি সত্বর যাতে রেজাল্ট পাবলিশ করা হয় এবং আমাদের যাতে নিয়োগ করা হয়। আমি সরকারের কাছে বিনম্রভাবে ভিক্ষার মতন করে চাইছি যাতে তাড়াতাড়ি আমাদেরকে নিয়োগ করা হয় এবং আমাদের ভবিষ্যৎটা বাঁচানো হয়। কারণ আমাদের এখানে অনেকে অবারিত হয়ে যাচ্ছে, প্লাস অনেকে বিএড অনেক কষ্ট করে লোন নিয়ে পড়াশোনা করেছে, আমরা পারছি না বেকারের যন্ত্রণা সহ্য করতে। সুতরাং আমাদেরকে নিয়োগ করে যাতে আমাদের বেকারের পূজাটা মাথা থেকে সরকার যাতে নামানোর জন্য চিন্তা করে, এই জন্য আমরা সরকারের কাছে প্রার্থনা করছি। আমরা 2022 সালের এসটিজিটি কোয়ালিফাই, তো আমরা পরীক্ষা হয়েছিল যে আজ থেকে প্রায় 9-10 মাস হয়েছে, কিন্তু তখন রেজাল্ট প্রকাশ হচ্ছে না। তার জন্য আমরা এই বিক্ষোভের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই যাতে আমাদের এই বিষয়টা দেখে আমাদের রেজাল্ট দেওয়া হয়। আমরা বর্তমানে এই এখন 43। এখন আমি রাজ্য সরকারের কাছে অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করছি, আমরা যারা এসটিজিটি ক্যান্ডিডেট আছি 2022 সালে, আমাদেরকে যাতে অতি শক্ত নিয়োগ করা হয়। আমাদের মাথার উপর ব্যাংকের লোন আছে, আমাদের পরিবার আছে, এখন আমরা কোন পথে হাঁটবো? আমাদেরকে কেন নিয়োগ করা হচ্ছে না? আমাদেরকে একটা সদুত্তর দিতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। টাটা সহ যে কোনো মডেলের যে কোনো গাড়ির স্পেয়ার পার্টসের জন্য নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন বিডি মোটরসে।
আমাদের এখানে টাটা সহ যে কোনো মডেলের গাড়ির গুণমানের সমৃদ্ধ স্পেয়ার পার্টস পেয়ে যাবেন সুলভ মূল্যে। এছাড়াও কম খরচে যত্ন সহকারে সব ধরনের গাড়ি মেরামত করাতে পারেন আমাদের প্রতিষ্ঠানে। এখানে আমি বরাবরই কাজ করাই, ওদের সার্ভিসটা খুব ভালো। এই যে দেখুন না, এখন প্রচণ্ড গরম, আমি বসে আছি এখানে, ফ্যানটা চালিয়ে দিল। আর সার্ভিসের ব্যাপারে কোনো বলার নেই, একদম দারুণ সার্ভিস এখানে। আমি অনেক জায়গায় গাড়ি সার্ভিস করেছি, কিন্তু এখানকার মতো সার্ভিস পাইনি। খুব ভালো ওরা, বিহেভিয়ার ভালো, স্টাফদের ব্যবহার ভালো, ওদেরকে দিয়ে ভালোভাবে তো বলে কাজ করানো যায়। খুব ভালো, আমি সবাইকে বলবো এখানে এসে করাতে। থ্যাংক ইউ। স্যাটিসফ্যাকশন তো আমি এনে মনে করে কাজ করতেছি যখন থেকে শুরু হয়েছে, বা এনার যে ওনার তাইনের আমি অনেক দিয়েছি আগে টাটা শোরুমে আসছে, তাইনের ওখান থেকে তাইনের কাছে আমি কাজ করছি। আমার গাড়ি যে বছর হয়েছে এর থেকেই কাজ করতেছি, খুব ভালো কাজ হয়। আমি নিজে 12 বছর ধরে গাড়ি কাজ একদম নিট এন্ড ভালো। যোগাযোগ ঠিকানা বিডি মোটরস, চন্দ্রপুর, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 7005720474 96152674। সতই আমাদের মূলধন। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তর পৌরোহিত্যে পৌর নিগমের কনফারেন্স হলে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল পরিকল্পনাগুলো রয়েছে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত থেকে পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মূল্যবান আলোচনা তুলে ধরেন। বিশেষ করে দ্রুততার সাথে তপশিলি জাতি গোষ্ঠীর জনগণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের দিশা নির্ধারিত করার জন্য আজকের এই সভাবলী জানা গেছে। আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলো এসসিতে যে বিভিন্ন স্কিমগুলো আছে, সুযোগ সুবিধার জন্য সরকার যে স্কিমগুলো ব্যবস্থাপনা করে রেখেছেন এবং পিএম অজয় যে স্কিমটি আছে, এই স্কিমের কর্মপরিকল্পনা যে প্রবণতার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের কাউন্সিলররা কীভাবে ওনাদের ওয়ার্ডে যে এসসি সংখ্যাগরিষ্ঠ লোক আছেন ওনাদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা। এখন সবাই উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের এই এসসি সম্প্রদায়ের উন্নয়নের রাজ্য সরকার সময়ে সময়ে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজে। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নিযুক্ত হয়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা আজ নিজের দায়িত্বভার গ্রহণ করলেন। প্রদেশ কংগ্রেস ভবনে নবনিযুক্ত পিসিসির সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রামখল সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং বেশ কিছু কর্মী সমর্থকেরা। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আশিস কুমার সাহা প্রাথমিক কংগ্রেসের হাইকমান্ড যারা ওনাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি আশাবাদ প্রকাশ করতে গিয়ে বলেছেন, আগামী দিনে সবার সহযোগিতার ভর করে সংগঠিতভাবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এখানে সমবেত হয়েছেন আমাদের নেতৃবৃন্দরা, তারা আসছেন, অনেকেই আমাকে সকালে ফোন করেছেন। আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমারও অভিনন্দন সহ আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রস্তুতি গ্রহণ করুন। আগামী দিন এই রাজ্যে একটা জনজোয়ার, একটা গণবিপ্লব আমরা তৈরি করব। জনগণের সমর্থন নিয়ে এই রাজ্য জুড়ে একটা হবে আমাদের পরিবর্তনের জোয়ার। এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের লড়াই শুরু করার আহ্বান রেখে আমি কথা বলার জয় হিন্দ। কংগ্রেস মহাসভা, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
আগরতলা পৌর নিগম এলাকার বিদ্যুৎ সহ বিভিন্ন নিত্য নৈমিত্তিক পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলোকে একত্রিত করে সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্ট চৌমুনি থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পৌর নিগমের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। এই মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থকরা রীতিমতো পৌর নিগমের নানান প্রকারের পরিষেবার বিষয় নিয়ে সরব হন। গোটা বিষয় নিয়ে সিপিআইএম দলের নেতৃত্বদের তরফ থেকে দাবি করা হয় দীর্ঘদিন ধরে পৌর নিগম এলাকার জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে ড্রেনগুলো বেহাল অবস্থায় রয়েছে। আমরা মূলত আগরতলা পুরো এলাকার নগর জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র ওনার কাছে কতগুলো সুনির্দিষ্ট বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আজকে মিছিল করে আমরা যাচ্ছি। যদিও মাননীয় মেয়রের কাছে আমরা আজ থেকে 8 দিন আগে চিঠি দিয়ে ওনার সময় আমরা চেয়েছিলাম, অফিস থেকে 2 দিন আগে জানানো হয়েছে যে উনি আগরতলায় থাকছেন না, পরে উনি আমাদের ডেপুটেশনটা নেবেন। আসলে আমরা সবাই স্মার্ট সিটি বলছি,